the innovation and the contemporary technology to ensure the inclusive economic development in Bangladesh. So we are very delighted to get Sir, and Sir will share the challenges and the opportunities of uh, a cashless society building process in Bangladesh, and how it will also contributes in the economic development of Bangladesh, which have the composition of very concentrated marginal people. So in that respect, I would like to invite Arfan Ali sir to share his thought and the experience with our students. So here all the students are from the money and banking classes, and they all are very enthusiastic to learn as well. And at the end, if you have any question, please raise your hand, then sir will respond accordingly. Sir, now you can start. Thank you, Sir. Thank you very much. আমি আমি কি বুঝতে পারি যে কতক্ষণ আমরা কথা বলবো? কত 1 ঘন্টা? Sir, around 1 hour, yeah. 1 hour. That's fine. I'll share my screen with you, I think. আমার এই দেখতে পাচ্ছেন, right? Yes, sir. Sir, দেখা যাচ্ছে. Can anyone of you can respond that? Can you see? Abid, দেখতে পাচ্ছো? Yes, sir. Yes, sir. Clearly দেখা যাচ্ছে. Okay, Yes, sir, great. clearly. Okay, thank you. So, আমরা আজকে ক্যাশলেস ইকোনমি অ্যান্ড ইট চ্যালেঞ্জেস নিয়ে কথা বলবো। আমি আই এম হ্যাপি a large number of students who have joined. আমি অনেকদিন পরে আসলে এই সিচুয়েশনে পড়েছি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এক সময় খণ্ডকালীন প্রভাষক হিসেবে আমি যেতাম, তো সে অনেক আগে। তো আর ব্যাংকিং ছেড়েছি 3 বছর, আর এখন একটা ফিনটেক নিয়ে কাজ করছি। ইউ সি দ্যাট জয়তুন বিজনেস সলিউশন, আর যেটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে কাজ করছে, আরেকটা কাজ করছে অঙ্কুর ফাউন্ডেশন। আমরা যেটা দেখব ইন দিস প্রেজেন্টেশন, আমি আগে বাংলাদেশের টোটাল স্ট্যাটিস্টিক্সটা তুলে ধরতে চাই, লাইক how many banks are working here, financial institutions. এগুলার খুব বেশি করব না, একটা জায়গার নাম্বারটা শুধু এখানে লক্ষ্য করবেন আপনারা, যে আমাদের গ্রসলি 16 কোটি অ্যাকাউন্ট আছে, 16 কোটি 57 লক্ষ অ্যাকাউন্ট, বাট দিজ আর অল অ্যাকাউন্টস টুগেদার, লাইক মার্জিনের যে ডিপোজিটের যে অ্যাকাউন্ট থাকে সেগুলো নিয়ে। সুতরাং দেয়ার আর ডুপ্লিকেটস, বাট একটা জায়গায় এখানে সেভিংস ব্যাংকস অ্যাকাউন্ট যেগুলো, সেগুলো আছে 13 কোটি 65 লক্ষ মতো। সেখান থেকে আমরা যদি অনেক গভর্নমেন্ট অ্যাকাউন্টও বাদ দিই, হয়তো 10 কোটি 12 কোটি অ্যাকাউন্ট আছে যারা অ্যাকাউন্টটা ব্যবহার করে, বা অনেকে আছে হয়তো বছরে 1 বা 2 বার ব্যবহার করতে পারে, যারা সোশ্যাল সেফটি নেট পেমেন্ট নেয়, কৃষকরা যারা ব্যবহার করে তারা। আমাদের এখানে এজেন্ট ব্যাংকিং, এই এজেন্ট ব্যাংকিং এটা সেপারেট কিছু না, এই ব্যাংকিং এরই একটা ধারা, যেটা আমরা 10 বছর আগে সৃষ্টি করেছিলাম ব্যাক ইন মাই প্রিভিয়াস অর্গানাইজেশন, যে ব্যাংক এশিয়া। আজকে দেখেন এখানে 2.5 কোটি লোক ব্যাংকিং সেবা পাচ্ছে, 20,000 আউটলেট এবং 15,000 প্লাস এজেন্ট এখানে কাজ করছে। এটাও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন একটা বড় রকমের ভূমিকা রেখেছে। এবং এজেন্ট ব্যাংকিং একটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে রুরাল অ্যাকাউন্ট অনেক বেশি। এই যে 2.5 কোটি অ্যাকাউন্টের মধ্যে 2 কোটি 11 লক্ষ অ্যাকাউন্টই রুরাল। সো financial inclusion for the rural people
এটা একটা বড় রকমের কাজ হয়েছে বলে আমরা মনে করি। আমাদের নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আপনারা জানেন যে এগুলো অধিকাংশই খুব বেশি সুবিধাজনক পর্যায়ে নেই, বিকজ অফ ফিনান্সিয়াল ক্রাইসিস, মিসম্যানেজমেন্ট। তবুও তাদের একটা ভূমিকা আছে ফিনান্সিয়াল ইনক্লুশনে। আমাদের একটা বড় ভূমিকা রাখে ফিনান্সিয়াল ইনক্লুশনে, সেটা হচ্ছে ডিজিটাইজেশনে, সেটা হচ্ছে এমএফআই। আমাদের 4 কোটি অ্যাকাউন্ট আছে, মেম্বার আছে যারা এমএফআই সুযোগ সুবিধা নেন। অ্যাক্টিভ আছে 2,80,00,000 মতো। আর আমাদের এখানে 2,61,61,000 কোটি টাকা ডিসবার্স হয়েছে ইন দিস চ্যানেল, থ্রু দিস চ্যানেল, যারা মাইক্রো ক্রেডিট ডিসবার্স করেন, স্মল ব্র্যাক, আশা, ব্যুরো বাংলাদেশ, এদের মতো। আমাদের এমএফএস আছে, এমএফএস এর অ্যাকাউন্ট ওভারল্যাপিং 24 কোটি। তো এখানেও 8-9 কোটি অ্যাকাউন্ট আছে যেখানে নিয়মিত ট্রানজেকশন হয়, 9 কোটি অ্যাকাউন্টের মতো। এখানে ট্রানজেকশনটা হয় অনেক, এবং এমএফএস ডিজিটাইজেশন একটা বড় রকমের ভূমিকা পালন করছে। আমাদের এখানে আছে কার্ড সিস্টেম, ইফুসি 4.5 কোটি কার্ড আছে, যেখানে একটা ডেবিট কার্ড অ্যাক্সেসিং ইউর অ্যাকাউন্ট, যে ডেবিট কার্ড, সেটা কাজ হয়। তো এখানে আমাদের এই কার্ডের ইউজার, তারা যে ট্রানজেকশন করে তার একটা হিসাব আছে। কার্ডটাকে আমরা বলতে পারি যে কিছুটা হলেও এটা ডিজিটাল টাচ আছে, এবং 30 লক্ষের মতো ক্রেডিট কার্ড আছে আমাদের। ইন্টারনেট ব্যাংকিং, এটাও পার্ট অফ দি ব্যাংকিং। সেখানে আমাদের 1,19,00,000 কাস্টমার আছেন যারা ইন্টারনেট ব্যবহার করেন। আমাদের কোঅপারেটিভস আছে, এটা একটা লার্জ নাম্বার অফ কোঅপারেটিভস। আপনারা জানবেন যে বাংলাদেশে কিন্তু কোঅপারেটিভের যে আন্দোলন, যে সমবায় আন্দোলন, সেটা অনেক পুরানো, এবং এক সময় চায়না, তারপর সে ফর এক্সাম্পল কোরিয়ার থেকে অনেক ব্যাংকার আসতেন আমাদের দেশে টু সি, থাইল্যান্ড, যে আমাদের এই কোঅপারেটিভ কি মডেলটা দেখতে। তো এখন তো এই এত কোঅপারেটিভ থাকার পরেও খুব বেশি ইনক্লুশন হয়নি, তারপরেও 1,25,00,000 মেম্বার তাদের আছে। লাইফ অ্যান্ড নন লাইফ ইন্স্যুরেন্স মিলে আমাদের 82টা কোম্পানি আছে। আপনারা জানেন যে এগুলো তো খুব বেশি কার্যকরী ভূমিকা পালন করতে পারেনি। আমাদের ইন্স্যুরেন্সের যেই প্রিমিয়াম টু জিডিপি রেশিও 0.4, এটা সে ফর এক্সাম্পল ইন্ডিয়াতে আছে 4%। সেই হিসাবে আমরা 10 ভাগের 1 ভাগ পজিশনে আছি। সো we can think of in a better situation for insurance services. আমাদের এখানে পেমেন্ট সিস্টেমে পিএসপি এবং পিএসও দুটো শ্রেণীর অপারেটর আছে যারা ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে, এই পিএসপি যারা, তারা ই মানি ক্রিয়েট করতে পারে, ইলেকট্রনিক মানি, ডিজিটাল মানি ক্রিয়েট করতে পারে, লাইক বিকাশ, নগদ, আরও যারা অপারেটর আছেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার। আর আছে পিএসও, যারা পিএসও হচ্ছে যারা এই পেমেন্ট সার্ভিসটাকে সচল রাখতে সাহায্য করে, সামথিং অফ পেমেন্ট রেইলগুলো তৈরি করে, এবং একজনের সাথে আরেকজনকে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। লাইক এক ধরনের পেমেন্ট ব্যবস্থা থেকে আরেক ব্যাংকের থেকে ওয়ালেট থেকে ব্যাংকে যেতে সাহায্য করে, অথবা বিল পেমেন্ট করতে সাহায্য করে। আপনারা বিভিন্ন সময় দেখবেন যে এই বিভিন্ন অপারেটর এখানে সাহায্য, এসএসএল কমার্সের কথা যদি আপনারা মনে রাখেন, দেখবেন যে আপনি যখন কোনো পেমেন্ট দিতে চান তখন এই পেমেন্ট গেটওয়েটা ব্যবহার করে আপনি কাজ করছেন। আমার কথা কি বুঝতে পাচ্ছেন? এনিবডি উইল রেসপন্ড টু দিস? Yes, sir. Yes, sir. Yes, sir. থ্যাংক ইউ। ওয়েল, এইটা দেখেন ডেমোগ্রাফি অফ বাংলাদেশ। এখানে আমাদের যে পপুলেশন, এটা এস্টিমেটেড 17,63,00,000। এখানে আমাদের এই পপুলেশনের একটা লার্জ পোর্শন হচ্ছে ইয়াং। এখানে খেয়াল করে দেখেন, এই আমাদের এজিং পপুলেশন কম, এটাকে বলে একটা ডেমোগ্রাফিক একটা অ্যাডভান্টেজ আমাদের আছে।
তো 15 থেকে 64 বছর কর্মক্ষম লোক হলো 66%। আর আমাদের এখানে ব্যাংক অ্যাকাউন্ট পেতে পারে এরকম লোক আছে 80%। এই অল্প বয়স্ক লোক এদিকে বাদ দিলে কিছু, অধিকাংশ লোকই এই যে 15 থেকে প্লাস যদি ধরি, এই উপরের দিকে যারা আছে সবারই একটা ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া উচিত। 15 প্লাস এভরি সিটিজেন অফ দ্য কান্ট্রি শুড হ্যাভ এ ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টটা ইম্পর্টেন্ট। আমি বলবো যে এমএফএস সার্ভিস আমাদেরকে অনেকখানি দিয়েছে, আবার এমএফএস সার্ভিসের জন্য ব্যাংকিং সেবাটা অনেক ক্ষেত্রে অবরুদ্ধ হয়ে আছে। ব্যাংকাররা তাদের দায়িত্ব থেকে খুব বেশি আগাতে পারছেন না। এখন এখানে যদি আমরা দেখি যে আফটার অল দিস স্ট্যাটিস্টিক্স আমরা ইন্টারন্যাশনাল মানদণ্ডে কোথায় আছি। ইন্ডেক্স যে রিপোর্ট 2025, এটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট, সেখানে যে আমাদের স্ট্যাটিস্টিক্সটা এসেছে, আমাদের 12 কোটি অ্যাডাল্ট পপুলেশন, 15 প্লাস যেটা বলেছিলাম 12 কোটি 12.5 কোটি, সেখানে ব্যাংক অ্যাকাউন্ট নাই। দেখেন খেয়াল করে 6.96 মানে ক্রোর, 6.96 ক্রোর মিনস 50%-এর উপরে লোকের ব্যাংক অ্যাকাউন্ট নাই। এটা কিন্তু অবাক হওয়ার মতো বিষয়। আপনারা ক্যান এনিবডি টেল মি সেভিংস অ্যাকাউন্টের সংখ্যা কত বলেছিলাম আমি? মনে আছে কারো? ইন্ডিভিজুয়াল সেভিংস অ্যাকাউন্ট স্যার 13 crore। রাইট, 13 crore 65 লাখ বলেছিলাম এরকম। রাইট, দেখেন চিন্তা করে যদি তাই হয়, এটাকে ডুপ্লিকেট বাদ দিলেও কিন্তু এখানে অ্যাটলিস্ট 10-12 কোটি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট থাকা উচিত ছিল। এটা সেন্ট্রাল ব্যাংকও ঠিক মতো হিসাবটা বার করে আনতে পারছে না, এবং ইন্টারন্যাশনালি যে অর্গানাইজেশনগুলো কাজ করে তারাও যেভাবে করে হিসাব করে আমাদের সাথে, আমার হিসাব মতে আমাদের ফিনান্সিয়াল ইনক্লুশনের মাত্রাটা আর একটু বেশি আছে বলেই মনে হয়। বাট এটা যেহেতু ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট, আমরা তো আর দ্বিমত করতে পারি না। তো সেখানে অ্যাকাউন্ট ওনারশিপ মাত্র 43%, সেভিংস অ্যাকাউন্ট মানুষ ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট 11%, যারা সেভ করে ব্যাংকে বড় করে 13%, ডিজিটালি পেমেন্ট করে 34%, কার্ড ইউজ করে অনলি 2%, এইরকম আর কি। যেতে কার্ড ইউজ করে কোনো পেমেন্ট দেয়, কার্ড ইউজ করে বাট পেমেন্ট দেয় কোনো কিছুতে। আমাদের গভর্নমেন্ট পেমেন্টে অনলি 6% যায় অ্যাকাউন্টের মাধ্যমে ডিজিটালি, আর ওভারঅল 3% ওয়েজ পেমেন্ট হয় ডিজিটালি। এখানে এই যে ডান দিকে গেটওয়ে টু ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এটা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট। এটা এখানে আনসার্ভ থেকে কিভাবে সার্ভ হবে তাদের এই ইনক্লুশনের দেখেন এইগুলো আছে, যে ক্রেডিট থাকতে হবে, ইন্স্যুরেন্স থাকতে হবে, সেভিংস থাকতে হবে, ইজ অফ সেভিংস থাকতে হবে। এগুলো সব কিছু যদি অ্যারেঞ্জ করা যায় তাহলে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। অনলি দেন উই ক্যান কল যে একটা লোক ফাইন্যান্সিয়ালি ইনক্লুডেড। এই পেজটা আপনারা যদি দেখেন যে গেটওয়ে টু ফাইন্যান্সিয়াল ইনক্লুশন কিভাবে, এখানে আমরা বিভিন্ন সময় বাংলাদেশে যেটা হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন জন বিভিন্নভাবে বক্তৃতা দিয়ে বিষয়টাকে আরো ঘোলাটে করে তুলছে। ইন্ডিয়াতে যখন মোদি গভর্নমেন্ট আছে, তার আগে রঘুরাম রাজন নাম শুনবেন, একজন গভর্নর ছিলেন। উনি নিচিকেত মূল কমিটি নামে একটা কমিটি করেছিলেন। সেই কমিটি যখন ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের উপরে কিছু রিকমেন্ডেশন দিয়েছিল, তার মধ্যে একটা ছিল যে এভরি ভিলেজ উইল হ্যাভ এ ফাইন্যান্সিয়াল কিয়স্ক, যেখানে 15 মিনিটে আপনি যেতে পারেন পায়ে হেঁটে, দক্ষিণে উত্তরে পশ্চিমে যেদিকেই যান 15 মিনিটের মধ্যে একটা ফাইন্যান্সিয়াল কিয়স্কের সন্ধান পাবেন, এবং সেখানে আপনি ব্যাংকিং সেবা পাবেন। তো ওটার থেকে ইন্ডিয়াতে এই যে পেমেন্ট ব্যাংক এবং এই যে ডিসি মডেলে তারা যে সার্ভিস সেন্টারগুলো তৈরি করেছে সেটা কাজ করেছে। আমাদের দেশে কিন্তু এই ধরনের কল ফ্রম দ্য টপ কিছুই আসেনি। যেমন মোদি সাহেবের অনেক বদনাম করি আমরা, আবার এটা দেখেন উনি কিন্তু ওই সময় বলছে ধনজন যোজনা একটা ছিল প্রোগ্রাম, এখনো তারা বলে যে কোনো মানুষ একটা হিসাবের খাতা খোলো এবং সেখানে কিছু পয়সা সঞ্চয় করো। ওরা সবচেয়ে নিম্ন 100 টাকার এফডিআরও তৈরি করে, 100 টাকা, 100 টাকা
এটা আপনাদের জন্য খুব হবে যারা লার্নার, যে 100 টাকা দিয়ে একটা এফডিআর বানালে কি হয়। আমাদের সমস্ত ব্যাংকের কাছে গিয়ে যদি আপনি 1000 টাকার এফডিআর বানাইতে চান, আপনাকে বসায় রাখবে ইয়ের বাইরে, ব্রাঞ্চের বাইরে, যে এই গরিব মানুষ এর লোকের দিয়ে কাজ হবে না। কিন্তু তারা 100 টাকার একটা এফডিআর করে, যে ফাইন্যান্সিয়াল লার্নিং ইনক্লুশনটা যাতে হয়, এই ফাইন্যান্সিয়াল লিটারেসিটা যাতে প্র্যাকটিক্যালি আসে। আমাদের এত অ্যাকাউন্ট থাকার পরেও দেখেন আমরা ওয়ান অফ দ্য 8 কান্ট্রি যেখানে লো ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এবং ছেলে মেয়েদের অ্যাকাউন্ট যে আছে ওনারশিপে 21% ডিফারেন্ট। 56% ছেলেদের অ্যাকাউন্ট আছে, 35% মেয়েদের অ্যাকাউন্ট আছে। ইটস এ ভেরি লার্জ ডিফারেন্স। এখানে মোবাইল যে স্মার্টফোন, ফ্যানটা বন্ধ করছে, মোবাইল ফোন যে আছে, মোবাইল ফোনের এখানে পেনেট্রেশন ইজ ভেরি লো। ফিচার ফোন 44% বেসিক ফোন ব্যবহার করে। এটা আবার ডিজিটালাইজেশনে একটু অসুবিধা হয় আমাদের। এখন আমরা যদি দেখি যে উই হ্যাভ এ ড্রিম টু বিল্ড এ ক্যাশলেস বাংলাদেশ, ক্যাশলেস সোসাইটি। ক্যাশলেস বললে একটু ধারণাটা মানে একেবারে মানে ক্যাশলেস করা বা একবারে ক্যাশলেস এটা হয় না, বাট লেস ক্যাশ বলতে পারি, লেস ক্যাশ অ্যান্ড লেস ক্যাশ এরকম হবে আর কি, এজ এ পার্সেন্টেজ যদি ধরি। তাহলে আমাদের প্রথম বাধাটা কি আসতে পারে? বাধাটা যেটা হলো যে ফিনান্সিয়াল লিটারেসি, যেটা বলছিলাম, অ্যান্ড ইউজার রেডিনেস। এই ফিনান্সিয়াল লিটারেসি, ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার, তার কিভাবে পেমেন্ট দিতে হবে, তাদের এই জায়গাগুলোতে অনেক ক্ষেত্রেই আমাদের মানুষের জানার অভাব আছে। এবং আপনারা দেখবেন যে বিকাশ, নগদ অনেক ফ্রড হয়েছে ডিজিটালি পেমেন্ট দিতে গিয়ে। ব্যাংক অ্যাকাউন্টে ফ্রড হয়, বাট যেহেতু ব্যাংকের ডিজিটাল স্পেসটা কম, ওই ফ্রডটা কম হয়। বাট ব্যাংকও যদি ফুল ডিজিটালে আসে, তখন অনেক ক্ষেত্রে ফ্রড ফরজারি বেড়ে যাবে। এটার প্রধানতম কারণ হচ্ছে যিনি ইউজার উনি ঠিক মতো অভ্যস্ত নন। এবং আপনারা মনে রাখবেন, টেকনোলজি যত রোবাস্ট হোক, যত সিকিউর হোক, যিনি ইউজার ওনার হাত থেকে যদি কোনো জিনিস কখনো ছুটে যায় মানে অজ্ঞতার কারণে, তখন কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয় ইউজার এন্ডের থেকে। আমরা পাসওয়ার্ড শেয়ার করে ফেলি, মোবাইল ফোনটা ওপেন করি, পাসওয়ার্ডটা ঠিক মতো দেই না, এবং আমরা যেইভাবে ডকুমেন্টেড করতে হয় সেটা করি না। অনেক ক্ষেত্রেই এই কারণে আমাদের এই আগে যাওয়া ডিজিটালি কষ্ট হয়ে যায়। এবং আমরা ক্যাশ নিয়ে ট্রানজেকশনে, যে ক্যাশ ইন ক্যাশ আউট দিয়ে ট্রানজেকশন করতে করতে বেলা পার করি, এবং আমরা মনে করি যে আমাদের একটা বড় কাজ হয়ে গেছে। বেসিক্যালি হয়নি। আমাদের ইউজার রেডিনেস এবং লিটারেসি একটা বড় রকমের ব্যাপার আছে। আর একটা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কানেক্টিভিটি, দিস ইজ ইম্পর্টেন্ট ফর ক্যাশলেস। যখন বলবো যে আমাদের রুরাল এরিয়াতে অ্যাক্সেস পাওয়া, তারপরে পেমেন্টের যেই অ্যাপগুলো আছে সেগুলো ঠিক মতো, একমাত্র বিকাশ কিছু সুন্দর করে কাজ করেছে, আর নগদ কিছু কাজ করেছে। ব্যাংকের অ্যাপগুলো ব্যবহার করে আপনি কোথাও কোনো রকমের ট্রানজেকশন করে শেষ করতে পারবেন না। আপনাদের কারো ব্যাংক অ্যাকাউন্ট আছে? একজন কি ব্যাংকের অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা বলতে পারেন আমাদের কাছে? স্যার আমার এরকম একটা এক্সপিরিয়েন্স আছে। আমি মার্কেন্টাইল ব্যাংকে হচ্ছে আমার একদম ছোটোবেলা থেকে স্টুডেন্ট অ্যাকাউন্ট ছিল। তো আমি হচ্ছে রিসেন্টলি সেটা ম্যাচিওর হওয়ার পরে আমি অবশ্যই ব্যবহারের সুবিধার্থে আমি হচ্ছে অ্যাপটা নামাই, কিন্তু অ্যাকাউন্ট করেছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এখন সেটা ম্যাচিওর হয়েছে, তো আমি সেটার ব্যবহারের ক্ষেত্রে এখন ব্যবহারের সুবিধার্থে আমি তাদের অ্যাপটা নামিয়েছিলাম। কিন্তু ওখানে আমার কাছে মনে হয় যে আমাদের ইনফরমেশনগুলো মানে এখনও ডিজিটালি তারা অ্যালাইনই করতে পারেনি। এবং যখন আমি আমার ইনফরমেশনগুলো পুট করি তখন সেখানে আমাকে সবসময় আমার ব্যালেন্স জিরো দেখায়। তো যেটা বললাম যে ওইটা হচ্ছে অ্যাডিকুয়েট না। জি, জি, জি। তো এইটার পর থেকে ভাবলাম যে না, আর ওইভাবে তাহলে ব্যবহার করা যাবে না। এটা আপনার অভিজ্ঞতা না, এটা সব দেশের অভিজ্ঞতা এরকম, এবং তারা আস্তে আস্তে করে মাইগ্রেট করেছে টু দ্য বেটার ডিজিটাল স্পেস। আমাদেরও ঠিক তাই। আমাদের ব্যাংকারদের একটা বড় রকমের আছে, দুর্বলতা আছে। এই কয়েকদিন আগে আমি এই যে আপনাদের যে প্রেজেন্টেশনটা দেখাচ্ছি, এই প্রেজেন্টেশনটাই দিচ্ছিলাম ফিনটেক সোসাইটির একটা প্রেজেন্টেশনে।
তো ওখানে দিতে গিয়ে আমি এক মুখ ফসকে বলে ফেলছি যে বাংলাদেশের, এবং ট্রু, ইট ইজ ফ্যাক্ট, যে আমরা ডিজিটালাইজেশন করতে গেলে মানে সিনিয়র লেভেলে, এমডি লেভেলে, বোর্ড লেভেলে অনেক বাধা, এত খরচ, এটা সেটা, অথচ ব্যাংকের ভল্ট খুলে দিয়েছি, কোটি কোটি টাকা ব্যাংকের থেকে বার হয়ে চলে গেছে। যে এই যে আমাদের রিস্ক পারসেপশনটা কতখানি ভিন্ন এবং আমরা কি চিন্তা করে কাজ করছি সেই কথাটা বুঝাবার জন্য। সেম থিং হিয়ার, এখানে আমাদের ব্যাংকারদের একটা বড় রকমের আছে, যেই দায়িত্ব আছে এখানে, যদিও মানে থিওরিটিক্যালি এটা সেটা বলছি, বাট ব্যাংকারদের দায়িত্ব একটা বড় রকমের আছে। আর এই যে আইডেন্টিটি এবং কেওয়াইসি, এখনো দেখেন আমাদের ডিজিটাল আইডেন্টিটি কেওয়াইসিটা এস্টাবলিশ হয়নি। আমরা যেই ইটা ব্যবহার করছিলাম এনআইডিটা, সেটার ব্যবহার এখন লিমিটেড করে নিয়ে আসছে, যার ফলে আমরা যে প্র্যাকটিশনার উই আন্ডারস্ট্যান্ড যে ডিজিটাল আইডেন্টিফিকেশনটা কত দুর্বলতার সম্মুখীন হয়েছে। এনিওয়ে, দিজ আর দ্য থিংস দ্যাট আর হিন্ডারিং আওয়ার cashless Bangladesh dream. Interoperability is another thing, and ecosystem fragmentation. Interoperability, you know, একটা থেকে আরেকটা যাওয়া। Interoperability কি আমাদের দেশে আছে? কে বলতে পারে? Do you understand interoperability? So এটা কি RTGS ওটার কথা বলছে? না, RTGS তো একটা পেমেন্ট রেল। এছাড়া ইন্টারঅপারেবল বলতে কে কি বুঝেন? একজনকে উত্তর দিতে হবে অ্যাটলিস্ট। আপনার বিজনেস এবং ব্যাংকিং এর ছাত্রছাত্রী। ইন্টারঅপারেবল হচ্ছে, ধরেন আমি ব্যাংকের থেকে, আপনার কোথায় আছে ব্যাংক অ্যাকাউন্ট? শেষে যে কথা বললেন আপনার নাম আমি তো দেখতে পাচ্ছি না সব ইয়ে বলেন। স্যার আদিপ, সিটি ব্যাংকে আছে। সিটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে না? জি। নাম কি আপনার? স্যার আদিপ। হ্যাঁ, আপনি যদি একটা ট্রানজেকশন করতে চান, যে আপনি একটা টাকা পাঠাবেন, সে ফর এক্সাম্পল নগদে অথবা উপায়তে, আপনি সরাসরি পারেন না, আপনাকে একটা কার্ডে যেতে হয়, তারপর করতে হয়। বাট the system of interoperability will help you directly আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এমএফএস ওয়ালেট বা যে কোনো ব্যাংকে টাকাটা পাঠাতে পারবে। যে কোনো ব্যাংকে টাকাটা পাঠানো যায়, বিকজ এনপিএসবি আছে, যেটা আপনি বলছিলেন আরটিজিএস এর গল্পটা, ওইটা এনপিএসবি, ন্যাশনাল পেমেন্ট সুইচ, ওটা দিয়ে সেন্ট্রাল ব্যাংকের সাথে ট্রানজেকশনটা হয়, যে কোনো ব্যাংকে টাকাটা পাঠাতে পারেন। বাট এমএফএস বা ওয়ালেট সার্ভিসে তখন আপনি টাকাটা পাঠাতে পারেন না। এখন 1 নভেম্বর থেকে ইন্টারঅপারেবিলিটি হয়েছে, তা আমাদের মাত্র শুরু হয়েছে। তারপরও আপনি জানেন না বোধ হয়, তো জানলে ওইটুকু হইতো, যে বিকাশ আবার বলছে যে না আমরা এই করতে পারবো না, এই কি জানো, আমরা টাকা এখন পাঠাতে পারবো না, আমরা রেডি না, আরো 2 মাস 3 মাস সময় লাগবে। টাকা রিসিভ করতে পারেন ওনারা, কিন্তু টাকাটা পাঠাতে পারেন না। এই যে বাধাগ্রস্ততা তৈরি করা, মেন্টাল মেকআপের যে ব্যাপারটা, সেটাও একটা আছে, যে সবাই তাদের নিজস্ব রেল ব্যবহার করতে চায়, প্রোপ্রাইটরি রেল, কারো কাছে ব্যবহার করতে দিতে চায় না আরেকজনকে। আর আমাদের যেই সেন্ট্রাল ব্যাংকের গাইডলাইন, সেখানেও কমপ্লিট এবং নাই, যেটা মাত্র শুরু হয়েছে। সেন্ট্রাল ব্যাংক ইজ কামিং আপ উইথ নিউ গাইডলাইন্স, যেখানে ইন্টারঅপারেবিলিটিটা আরো বেটার অ্যাকশন পাবে। ইন্টারঅপারেবিলিটি হলে আপনাকে এক জায়গা থেকে টাকা তুলে আরেক জায়গায় পাঠাতে হবে না। আপনি যে কোনো অ্যাপ থেকে বাংলাদেশের যে কোনো অ্যাপে টাকা পাঠাতে পারবেন, মানে ব্যাংক হোক, ওয়ালেট হোক, এমএফএস হোক, যে কোনো সার্ভিস হোক। এমএফআইতেও টাকা পাঠাতে পারবেন ইফ ইউ ওয়ান্ট। সিকিউরিটি, ফ্রড অ্যান্ড ট্রাস্ট, এটা আমরা বুঝি যে আমাদের সিকিউরিটি সিস্টেমটাকে আরো রোবাস্ট না করা পর্যন্ত খুব বেশি সেফ ফিল করা যায় না। আর দেয়ার আর ডিফারেন্ট ইনসিডেন্টস যেখানে লোকজন ভয় পায় টাকা পয়সা পাঠাতে। তারপরে যে সাইবার সিকিউরিটিরও একটা বড় ব্যাপার আছে। সামথিং আমরা এখনো তো ফুললি ডিজিটালি অ্যাক্টিভ না। যত ডিজিটালি অ্যাক্টিভ হতে থাকবো তত বিপদ বাড়তে থাকবে। এটা বুঝেন কিনা, যে আপনার ডিফারেন্ট ধরনের সাইবার অ্যাটাক হবে,
এবং আমাদের বিভিন্ন যারা হ্যাকার আছে তারা আমাদেরকে ডিস্টার্ব করবে এবং আমাদের তথ্য নিয়ে যাবে, অ্যাকাউন্ট ট্রানজেকশনকে নষ্ট করবে, তাদের ফেভারে নিয়ে যাবে, অনেক কিছু হবে। কিন্তু ডেসপাইট দিস আমাদের ক্যাশলেস ইকোনমিতে যেতে হবে। তা ক্যাশলেস ইকোনমিতে গেলে আমাদের কি কি বেনিফিট হতে পারে, লেট আস থিঙ্ক অফ দিস। একটা হচ্ছে ফিজিক্যাল ক্যাশ যদি না থাকে তখন কি হবে, ফিসক্যাল ইটা বাড়বে, গভর্নমেন্ট একটা বাজেট থাকে, টাকা প্রিন্টিং দেখেন, টাকা প্রিন্টিং ক্যারিং অপারেশনাল কস্ট এটসেট্রা। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব কয়েকদিন যাবতই বলছেন এটা নিয়ে বিভিন্ন জায়গায় যে আমাদের প্রায় 20,000 কোটি টাকা খরচ হয় ফর দিস টাইপ অফ প্রিন্টিং এ, আর এস্টিমেট করলে আরো বাড়বে ছাড়া কমবে না। কারণ এই যে প্রাইভেট ব্যাংকগুলো ডু ইউ থিঙ্ক এই যে বিভিন্ন জায়গায় করে না, এই যে ক্যাশ পাহারা দিবার লোকজন থাকে, বন্দুক নিয়ে দাঁড়ায় থাকে, তাই না? লোকজন ব্রাঞ্চে থাকে, এটিএম এ থাকে, তারপরে বিভিন্ন ভল্টের মধ্যে এই সেই, তারপর টাকা ক্যারি করতে হলে অনেকগুলো বন্দুক নিয়ে যায়, অনেকগুলো গাড়ি নিয়ে যায়, অনেকগুলো লোক বসে থাকে টাকা গুনতে। এইগুলো থেকে আমরা বাঁচতে পারব। আর যেটা হলো সবচেয়ে বড় জিনিস হলো যে এই ব্রাঞ্চের যে আইডল ক্যাশ পড়ে থাকে ভল্টে, সেই ক্যাশটা যখন ডিজিটাল হয়ে যাবে তখন আর আইডলনেসটা থাকবে না, ভ্যালোসিটি অফ মানি অনেক বেড়ে যাবে অ্যান্ড লিকুইডিটি সাপোর্ট অনেক বেড়ে যাবে। আমরা সবচেয়ে লিকুইড ক্যাশ কোনটা কে বলতে পারে দেখি? সবচেয়ে লিকুইড ক্যাশ কোনটা? মানি। মানি মানি তো সবই, ওইটাই তো মানি তো ব্রডার টার্মে বললেন। সবচেয়ে লিকুইড, হ্যাঁ মানি কোনটা সবচেয়ে লিকুইড? মানি কোনটা কে বলছে? ক্যাশ। হ্যাঁ, অ্যাজ এ ব্যাংকার আমরা বলি বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স। কারণ আপনি ক্যাশ যদি ভল্টে থাকে সেইটা দিয়ে কোনো কিছু করতে গেলে আপনার তারপরে একটা পেমেন্ট দিতে গেলে, সেটেল করতে গেলে সেটা সহজে পারা যায় না, সেটা বাংলা ব্যাংকে জমা দিয়ে করতে হয়। কিন্তু বাংলা ব্যাংকে থাকলে আপনি যে কোনো সময় দিস মানি ইউ ক্যান মুভ এনি টাইম। সো সামটাইমস দ্য ডিজিটাল মানি লিকুইডিটি অনেক বেশি দেন দ্য ফিজিক্যাল মানি। কারণ ওই ফিজিক্যাল মানি থাকলেও ধরেন আপনি ব্যাংকের এই যে ক্লিয়ারিং এর চেক আসলো, তখন আপনি চেকটা পাস করতে পারবেন না যদি আপনার অ্যাকাউন্টে টাকা না থাকে। এনিওয়ে, সো ফিজিক্যাল মানির একটা রিলায়েন্সটা অনেক কমে যাবে। সেকেন্ড হচ্ছে এই ইনক্লুশনটা জেন্ডার গ্যাপ কমাবে। জেন্ডার মানে যে অ্যাকাউন্ট 21% পয়েন্ট অ্যাকাউন্টের যে ডিফারেন্স এটা কমাবে, রুরাল আরবান ডিফারেন্সটা কমাবে, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা বাড়াবে। যত ডিজিটাল হবে, এটা আমি খুব ক্রুডলি একটা এক্সাম্পল দেই, আপনারা দেখেননি, আপনাদের বয়স অত বেশি হবে না, যেই জায়গাটায় আমরা দেখেছি এক সময় বড় বড় লেজার ছিল, এক একটার ওজন 10 কেজি 12 কেজি 20 কেজি এরকম ওজনের খাতা ছিল। ওই খাতার মধ্যে ওনারা লিখতেন ব্যাংকাররা বড় বড় করে, যার যার প্রত্যেকের নামে একটা করে পাতা থাকতো, ওই পাতার মধ্যে ওনারা লিখতেন, নাম লিখে কাগজ করে তারপরে হিসাব রাখতেন, ওইভাবে চেক পাস হতো। এই ধরনের ব্যবস্থায় তো আপনি কোথাও যেতে পারবেন না, ব্যাংকের ব্রাঞ্চ ছাড়া সার্ভিসটা নিতে পারবেন না। বাট হোয়েন ইউ মেক দিস অ্যাকাউন্ট ডিজিটাল, এটা আপনার মোবাইলে, ল্যাপটপে, আপনার ট্যাবলেটে, যে কোনো জায়গায়, ক্লাউডে, যে কোনো জায়গায় আপনি অ্যাক্সেস করতে পারবেন। এই যে সুবিধাটা তৈরি হয় ডিজিটাল করাতে, তাতে ইনক্লুশনের হার বেড়ে যায়। যে এই যে আমরা যখন এজেন্ট ব্যাংকিং করলাম, তখন আমরা আঙ্গুলের ছাপ দিয়ে ট্রানজেকশন শুরু করে দিলাম, তাতে করে যে লোকটা কখনো ব্যাংকে যেতে পারতো না, যে লোকটা কোনো সই করতে পারতো না, সেই লোকটা একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে পারলো। সো ডিজিটাল হেল্পস। আরেকটা হচ্ছে রিমোট এলাকায় যাওয়া, সেখানে একটা ফুল ব্রাঞ্চ স্থাপন করা হয় না, তো সেখানে আপনি ডিজিটালি অ্যাক্টিভ থাকলে, একটা মোবাইল, একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন থাকলে, ইউ ক্যান মেক এ ট্রানজেকশন অ্যান্ড ইউ ক্যান কমপ্লিট দ্য প্রসেস। তো এই যে সুবিধা এগুলো আছে, এবং এখানে অনেক কমে যায়, খরচ, টাইম ট্রাভেল কমে যায়।
আমার মনে আছে যে খবরটা আমাকে এক সময় খুব আমাকে খুব নাড়া দিয়েছিল, বরিশাল বা ঝালকাঠি শরণখোলা একটা জায়গা আছে, সেখানে এক বৃদ্ধ মহিলা সোশ্যাল সেফটি নেট পেমেন্ট নিতে যেতেন। ওই সময় প্রত্যেক 3 মাসে করে একবার সোশ্যাল সেফটি নেট পেমেন্ট দেওয়া হতো। উনি যেই সদরে যে পেমেন্ট আনতে যাইতেন, সেখানে যাইতে আসতে তার 250 টাকা ভাড়া লাগতো, আর অর্ধেক দিন যাইত। Am I clear to you? কথা বুঝতে পারছেন? Yes, sir. সোশ্যাল সেফটি নেট পেমেন্টের টাকা 1300 বা 1400 টাকা উনি 3 মাসে পাইতেন। সেই টাকাটা আনতে যাইতে তার 250 টাকা খরচ হতো, আর অর্ধেক বেলা যেত। তো আমি এক সময় প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা এই মহিলার কাছে যেদিন পৌঁছতে পারবো সেদিন আমাদের ক্যারিয়ারকে সার্থক মনে করবো। অ্যান্ড উই রিচড দ্যাট লেডি। এটা ডেইলি স্টারে আসছিল, বাট আমরা পরবর্তীতে এইখানে পৌঁছেছি, একজন না, এরকম কোটি মানুষের কাছেই পৌঁছেছি, সেখানে যাতে করে খরচটা কমে, বাড়ির কাছের থেকে সেবাটা নিতে পারে। এবং আমরা এত বাড়ির কাছে নিয়ে গেছি যে একদিন আমি একটা এজেন্ট বুথে বসেছিলাম, তখন এক মহিলা এসে টাকা জমা দিয়ে বলতেছে, তাড়াতাড়ি করে টাকাটা রাখেন, আমি চুলায় ভাত চড়ায় আসছি। তার সাথে তার মেয়েটা স্কুলের থেকে আসছে, সে চুলায় ভাত দিয়ে মেয়েটাকে স্কুলের থেকে পিক আপ করে বুথের মধ্যে টাকা জমা দিয়ে বাসায় চলে যাবে। এই যে ইজ তৈরি করা, কাছে আসা, এটার কারণে মেয়েদের অ্যাকাউন্ট এজেন্ট ব্যাংকের মাধ্যমে অনেক বেড়েছে, এবং 50% এজেন্ট ব্যাংকের 50% অ্যাকাউন্ট বিলংস টু উইমেন। এটা একটা বড় রকমের কাজ হয়েছে। তো তার অর্থ হচ্ছে, when you go for digital, you can include more people, you can reduce cost, you can create easiness. ট্রান্সপারেন্সি বাড়ে, ইনফর্মালিটিটা কমে। লাইক ট্রান্সপারেন্সি বাড়বে যে এন্ড টু এন্ড ট্রানজেকশনটা ট্রেস করা যায়, ট্রেসেবিলিটি আছে, তাহলে ট্যাক্স অফিস, ভ্যাট অফিস করতে পারে। আমাদের দেশে সবচেয়ে বড় অসুবিধা হলো লোকজন ট্যাক্স দিতে চায় না, ভ্যাটও দিতে চায় না, মানে সবাই তখন গরিব অবস্থায় থাকে। আমার মনে আছে একজন বড় ব্যবসায়ী আমাদের, আমি বনানী ব্রাঞ্চের ম্যানেজার তখন 2007 সালের দিকে, শেষ 6-এর দিকে, শেষের দিকে। তো ওনার ট্যাক্স ফাইল দেখলাম যে আমি ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে যত ট্যাক্স দিতাম, উনি অত বড় ব্যবসায়ী হিসেবে তত পরিমাণ ট্যাক্স দিতেন না। তো ওটা দেখে আমার কাছে একটু আনইজি লাগছে যে কি করে মানুষজন এইভাবে করে, এবং তাই ঘটনা কিন্তু সত্য। উই ডু নট পে ট্যাক্স, যার ফলে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও পৃথিবীর সর্বনিম্ন পর্যায়ে পড়ে গেছে। এটা এখন 6%-এর 6.5%, হোভারিং অ্যারাউন্ড 6.5% ট্যাক্স জিডিপি রেশিও। তো আমরা যদি ইফ উই ক্যান ক্রিয়েট বেটার ভিজিবিলিটি বাই ওয়ে অফ ডিজিটাইজেশন, তাহলে আমাদের ট্যাক্স কালেকশনটা বেটার হবে। তারপরে যে ঘুষ খাওয়ার ব্যাপারটা থাকে, যেটা ডু ইউ রিমেম্বার যে কত মানুষ কত রকমের ঘুষ খায়, সকালে বিকেলে ঘুষ খায়, বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে ঘুষ খায়। সেই ঘুষ খাওয়াটা কমে যাবে, কারণ ঘুষ খাওয়ার কি কেউ ডিজিটালি নিবে? আপনারা কেউ নিবেন ডিজিটালি? নিতে চাইবেন? No, sir, it will be No, sir. recorded. আচ্ছা, নন ডিজিটালি নিবেন তাহলে না? ক্যাশ দিলে? না স্যার, নন ডিজিটালি নেব না। এরকম একটা বিশ্বাস থাকা উচিত যে আমরা আমাদের দেশে আমরা যেন কখনো এই ধরনের পরিবেশ সৃষ্টি না করি যেখানে মানুষ সেবা পেতে অসুবিধা, মানুষেরই পেতে অসুবিধা। আমরা ঘুষ খেয়ে সমস্ত কিছু নষ্ট করে দিয়েছি, আমাদের চিন্তা শক্তি নষ্ট হয়ে গেছে। আর এইটার থেকে বার হইতে পারলে বরং বেটার করা যাবে। আমরা টেররিস্ট ফাইন্যান্সিং, এই যে বিভিন্ন ধরনের বোমা হয়, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হয়, এই যে এত টাকা নিয়ে গেছে। আমি ইসলামী ব্যাংকের একজনের সাথে কথা বলছিলাম, ইসলামী ব্যাংকের ওরা করছে কি, ওই সময় যখন এই টাকা পয়সাগুলো বিভিন্ন বেনামে সরায়, ওদের ইন্টারনাল একটা সিস্টেম ছিল, ক্রেডিট অ্যাপ্রুভাল সিস্টেম।
সিআরএম রিস্ক ম্যানেজমেন্টের সিস্টেম ছিল, ফ্লো, যেটা দিয়ে একজন আরেকজন টাকা পয়সা কে কোথায় অ্যাপ্রুভ করলো সেগুলো সব ট্রেস থাকতো এবং ক্রেডিটের অ্যাপ্রুভালের ট্রেল থাকতো। তো যারা এই ধরনের টাকা পয়সা সরাইছে তারা বলছে যে এই ধরনের দরকার নাই, এইগুলো কোনো কাজে না, এইগুলো বরং আমাদের কাজকে স্লো করে দেয়। সুতরাং তারা ওই সিস্টেমটাকে বাইপাস করে ট্রানজেকশন করে লিমিট সেট করে টাকা পয়সা বার করে নিয়ে গেছে। তো ডিজিটাইজেশন থাকলে পরে, ক্যাশলেস থাকলে পরে তখন এই নগদ টাকা বার করা মুশকিল হয়ে যায় এবং চুরি করা মুশকিল হয়ে যায়। এখন আমরা কিভাবে ইকোনমিক ক্যাশলেস করার জন্য দ্রুত গতিতে আগাতে পারি সেই কথাগুলোর থেকে এই যে এখানে দেখেন, এটা 1 নভেম্বরের থেকে যে এমএফএস ব্যাংকের মধ্যে টাকা লেনদেন শুরু হয়েছে, এটা কি জানেন? এটা কি কেউ জানেন না? হ্যালো, স্যার এটা আগে করা যেত, এখন প্রবলি আরো আগে করা যেত না, একবার আইডিটিপি করা হয়েছিল আর এখন থেকে আবার শুরু হয়েছে। ওই যে যেটা বললাম যে বিকাশ এখনো এটা দিচ্ছে না, বাট অন্যান্য জায়গার থেকে আপনি টাকাটা পাঠাতে পারেন। ব্যাংকগুলো কমপ্লাই করছে, আস্তে আস্তে করে সিস্টেম ইন্টিগ্রেশন হচ্ছে, হয়ে যাবে। দিস উইল হেল্প ইন্টারঅপারেবিলিটিটা, ওই যে বললাম যে যেটা বাধা সেটাই অ্যাক্সেলারেশনের জন্য সবচেয়ে বেশি কাজ করবে। এটাই তো বাধা হিসেবে দেখাচ্ছিলাম না আমরা, সেটাই এই পেমেন্ট সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাবে। তার মধ্যে একটা বড় জিনিস আসবে, সেটা হলো বাংলা কিউআর। রিমেম্বার দিস, বাংলা কিউআর। আমার ছবিটা কি আপনারা দেখতে পাচ্ছেন? আমার জি স্যার। এইটা দেখছেন? আমার এইটা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। এটা কি, কিসের ছবি দেখেন তো? QR কোড। কিউআর কোড, গুড, গট ইট। এটা একটা কিউআর কোড। এখানে জয়তুন মানে আমার কোম্পানি এমটিবি মিলে কিউআর কোডটা দিচ্ছে। এটা একটা বাংলা কিউআর কোড। এটা দিয়ে যে কোনো ব্যাংকের থেকে, যে কোনো এমএফএস থেকে, যে কোনো জায়গা থেকে পেমেন্ট দিতে পারে। সো এই বাংলা কিউআর খুব পপুলার হবে। সেন্ট্রাল ব্যাংক ইজ ওয়ার্কিং অন ইট। তারপরে এটা ন্যাশনাল পেমেন্ট সুইচ, এই রেলটা ব্যবহার করে, এবং ব্যাংকগুলোর সাথে সামনের দিনে ওপেন এপিআই, ওপেন ব্যাংকিং আপনার নাম শুনবেন, যে এপিআই ব্যাংকিং একটা ব্যাংকের সাথে অন্যান্য সার্ভিস প্রোভাইডাররা কিভাবে কানেক্ট করবে এটা আপনারা দেখবেন। এবং ওয়ালেট এবং কার্ডের মধ্যেও সিমলেসলি ট্রানজেকশন করা যাবে থ্রু এই ইন্টারঅপারেবল সিস্টেম, এবং বিভিন্ন জন বিভিন্নভাবে কানেক্টেড হবে। আরেকটা হচ্ছে পার্টনারশিপ, ফিনটেক প্রাইভেট পাবলিক পার্টনারশিপ। আমাদের সবচেয়ে বড়ই হলো যে পার্টনারশিপে আমরা খুব দুর্বল। আমি ব্যাংকে থাকতে হয়তো ব্যাংকের সাথে অনেকগুলো পার্টনারশিপ তৈরি করেছিলাম ফর ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড আদার পারপাসেস, যেটা সচরাচর ব্যাংকগুলো খুব বেশি আমলে নেয় না। এই পার্টনারশিপ আমলে না নেওয়ার কারণ হলো ব্যাংকগুলির ধারণা যে আমার নিজেরাই সব কিছু করতে পারবো। আপনি একটা ধারণা দিলে তারপরের দিনই বলবে যে হ্যাঁ এই অ্যাপ তো আমরাই, যে মার্কেন্টাইল ব্যাংকের অ্যাপের গল্প যিনি করলেন, আপনি যদি গিয়ে বলেন মার্কেন্টাইল ব্যাংকে যে আপনাদের অ্যাপ তো ভালো না, আমি আপনাদেরকে একটা টপ গ্রেডের অ্যাপ করে দিতে পারি, তখন বলবে না না আমাদের অ্যাপ আমরাই তৈরি করে ফেলবো, দেখবেন যে আমাদের অ্যাপ সব কিছু করা যায়। এভরিবডি ইজ ক্লেমিং দে আর দ্য বেস্ট। ওই ফিনটেক এবং ব্যাংক পার্টনারশিপ কোলাবোরেশন, এটা এই ডিজিটাইজেশনের জন্য, ক্যাশলেসের জন্য একটা বড় রকমের ভূমিকা রাখবে। আরেকটা হচ্ছে ইফিসিয়েন্সি, গভর্নমেন্ট পেমেন্ট পাবলিক সার্ভিসের যে ইফিসিয়েন্সি, গভর্নমেন্ট পেমেন্টের যে সাবসিডাইজ পেমেন্ট দিচ্ছে, সাবসিডি দিচ্ছে, স্যালারি দিচ্ছে, যে এটা আরো বাড়ানো দরকার। ওই বাড়াতে গিয়ে যেটা হয়েছে উল্টো দিকে গেছে। আপনার মনে আছে কিনা, নগদের মাধ্যমে সোশ্যাল সেফটি নেট পেমেন্ট দেওয়া হয়তো জানেন? কেউ উত্তর দিতে চায় না কেন? কোভিড এর সময়টা মনে করো সবাই, যে
There was a huge distribution. নগদের মাধ্যমে অলমোস্ট গভর্নমেন্ট একটা ম্যান্ডেট পেয়ে গেল নগদ, যে তাদের মাধ্যমে টাকা ডিস্ট্রিবিউট করবে। এতে করে তারা শত শত কোটি টাকা অ্যাবিউজ করেছে, মিসইউজ করেছে, সেটা কখনোই বেনিফিশিয়ারির হাতে গিয়ে পৌঁছায় না। দ্যাটস ভেরি স্যাড থিং। তো আমাদের গভর্নমেন্টের অদক্ষতার কারণে এই পয়সাগুলো বাইরে চলে গেছে এবং তারা এটা কোনোদিনই হিসাব করে বার করতে পারে নাই। সুতরাং গভর্নমেন্টের যে পেমেন্ট রেল সেটা ওরা ব্যবহার করে, বাট দ্য পয়েন্ট ইজ এরপরে যাদেরকে দেয় তাদের আর ওই রকম ট্রান্সপারেন্সিটা থাকে না। সুতরাং ইফিসিয়েন্সি বাড়াইতে হবে, গভর্নমেন্ট পেমেন্ট স্ট্রাকচার প্রাইভেট পেমেন্ট স্ট্রাকচারের সাথে মিলাইতে হবে। কনজিউমারকে প্রোটেকশনের মধ্যে রাখতে হবে। কতদিন আমি জানি না, আপনারা যদি এমএফএস এ কোনো ট্রানজেকশন করে থাকেন এবং আপনারা যদি কোনো ধরনের ভুল ভ্রান্তির হন, বা আপনার টাকা নিয়ে গেল ওই আরেকজনের অ্যাকাউন্টে ক্রেডিট করে দিলেন এমএফএস এ, তখন কিন্তু এই টাকা আর ফেরত পান না খুঁজে, এটা খুব কষ্ট হয়ে যায়। সো স্ট্রং একটা কনজিউমার প্রোটেকশনের জন্য ল রেগুলেশন থাকা দরকার। কনজিউমাররা সবসময় দুর্বল, বিকজ একটা ব্যাংক হচ্ছে একটা অর্গানাইজড একটা বড় ফোর্স। সেখানে আপনার আমার মতো একজন ব্যক্তি গিয়ে যখন দাঁড়ায় তখন এমনিতেই দুর্বল, সে আর ওইটা খুব বেশি করতে পারে না। এখানে আমরা যদি মনে করি যে উই ওয়ান্ট টু অ্যাক্সেলারেট দি ক্যাশলেস বাংলাদেশ, তখন আমাদেরকে এই কাস্টমার প্রোটেকশনের জন্য ফুল ব্যবস্থা রাখতে হবে। আই রিমেম্বার আমি ফ্রান্সে একটা মিটিংয়ে ছিলাম, আমরা ওই যে ওয়ার্ল্ড সেভিংস অ্যান্ড রিটেল ব্যাংকের, আমি এশিয়া রিজনের ডাইরেক্টর ছিলাম। তো সেখানে ওখানে দেখলাম যে একটা ব্যক্তি অ্যাকাউন্টকে তারা কতটা মূল্যায়ন করে। আমরা মূল্যায়ন করি যেমন করে একটা কর্পোরেট অ্যাকাউন্টকে, ওরা তখন ব্যক্তি অ্যাকাউন্টকে মূল্যায়ন করে, যে একজন ব্যক্তি যখন অ্যাকাউন্টে কি কি সেবা পাবে না পাবে, কি রাইটস প্রিভিলেজ আছে, সবকিছু নিয়ে তারা কথা বলে। আমরা কখনোই আমাদের কোনো কনফারেন্সে কোনো ব্যক্তি অ্যাকাউন্টের সুযোগ সুবিধা নিয়ে কখনোই কথা বলতে শুনিনি। সবগুলো বড় বড় ফোরামের গল্প শুনবেন আর বড় বড় সুবিধার গল্প শুনবেন। কারা সুবিধাটা পাবে? সব ব্যবসায়ীরা পাবে। এই ক্যাপিটালিস্ট সমাজের যে ব্যবস্থাপনা, এটাও অনেকখানি দায়ী এটার জন্য, কারণ ওই ব্যক্তি হিসেবে আপনার কোনো জায়গা নেই। এই জন্য কনজিউমার প্রোটেকশনটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যে ইনিশিয়েটিভ আছে তার মধ্যে যে বললাম আমি, বাংলা কিউআর মার্চেন্টদের জন্য, আপনি দোকানে দোকানে গেলে পস মেশিন পাবেন, বাংলা কিউআর পাবেন। এটা আগামী 2 বছর ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এবং আগামী 5 বছরের মাথায় বাংলাদেশ ক্যাশলেস একটা দেশে পরিণত হবে, আমাদের বিশ্বাস। আমরা এই যে কিউআর নিয়ে কাজ করতে গিয়ে আমরা একটা এক্সাম্পল পেলাম, নেপাল কিন্তু নেপাল কিউআর দিয়ে ভর্তি হয়ে গেছে। নেপাল কিউআরে ওদের অভিজ্ঞতা বললো যে প্রথম বছর 5,000 কিউআর ব্যবহার হয়েছে, তারপরের বছর 25,000। 5 বছরের মাথায় গিয়ে কত হইতে পারে কিউআর এরকম রেটে বাড়লে? একজন উত্তর দেন। প্রথম বছর 5,000, পরের বছর 25,000। 5 বছরের মাথায় কত কিউআর হবে? Sir, several crores. 5 to the power of 5. 5 to the power 5. Yes. 5 to the power 5 হবে, এইভাবে বাড়বে? জি স্যার, প্রত্যেক বছর পাওয়ার অনুযায়ী বাড়ছে না, প্রথমবার 1, তারপরে স্কোয়ার করে 25,000। তো টেকনিক্যালি তো n ইয়ারে গিয়ে, আচ্ছা না 5 টাইমস ধরেন, তাহলে তো হয় না। তারপরও না, ওদের 5 বছরের মাথায় 30 লক্ষ কিউআর ডিস্ট্রিবিউটেড হচ্ছে। তার অর্থ হচ্ছে যখন এটা একবার ব্যবহার করা মানুষ শিখে যাবে, বাংলাদেশে এরকম হবে। বাংলাদেশে 1 কোটির উপরে স্মল মার্চেন্ট, মাইক্রো মার্চেন্ট আছে, স্মল এবং মিডিয়াম মার্চেন্ট মিলে, সেখানে তারা এটা ব্যবহার করবে। সবার দোকানে দোকানে একটা করে থাকবে, আপনি যখন পেমেন্ট দিতে চাইবেন তখন পেমেন্ট দিতে পারবেন। এবং বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা কথা বলছি, আমিও কয়েকটা ব্যাপারেই করেছি, সেটা হলো ওরা ব্যক্তি পর্যায়ে একটা কিউআর দিবে। আমি বলছি যে ওয়াই নট। কিউআর হচ্ছে আসলে প্রক্সি পেমেন্ট, এটাকে প্রক্সি বলে। মানে ইউর ব্যাংক অ্যাকাউন্ট ইজ নট ইন দ্য সারফেস, বাট ব্যাক এন্ডে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে। সুতরাং কিউআরটা ওইভাবে করে প্রক্সি পেমেন্টের মতো ব্যবহার করা উচিত।
কিন্তু আমাদের বিভিন্ন ধরনের আলোচনায় বিভিন্ন জন এটাকে বেতাল করে শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য এটাকে রাখে, আবার এটার উপরে চার্জ বসাইছে, সবকিছু মিলে একটা মানে গোজামিল করে ফেলছে। বাট উই নিড টু হ্যাভ এ ক্লিয়ার পলিসি, যেটা বলছিলাম যে আমাদের পলিসি লেভেলও অনেক ধরনের ঘাটতি আছে, যার ফলে ক্যাশলেস হইতে সমস্যা। এগুলো ইন্ডিয়াতে ফ্রি করছে, নেপালে ফ্রি করছে, বাংলাদেশে চার্জ বসায় বসেছে। কেন বসাইছে চার্জ কে বলতে পারেন? চার্জ বসানো হয়েছে টু সেফগার্ড দ্য বিজনেস অফ এ ফিউ কোম্পানি, যেটা দুঃখজনক যে এইটা ওপেন করে দিলে লেট ইট বি ওপেন। ইন্ডিয়াতে ওরা একেবারে ধমক দিয়ে বলছে সেন্ট্রাল ব্যাংক থেকে যে করলে তোমরা থাকবা, না হলে ইউ গো আউট অফ দিস সিস্টেম। আমাদের দেশে এরকম ধমক দিবার লোকজন কম, যার ফলে এই পয়সা টয়সা করতে গিয়ে আপনি নগদ টাকা দিয়ে কিনতে গেলে খরচ কম, বেশি, আর ডিজিটালি পেমেন্ট করতে গেলে আবার 1% বেশি রাখে। এইরকম অভিজ্ঞতা কারো হয়েছে? বলতে পারেন কেউ? আপনার কার্ড দিয়ে পেমেন্ট দিতে যান তখন বলে না যে 1% বেশি দিতে হবে, 2% বেশি দিতে হবে? জি স্যার। এটা কত বড় দুর্ভাগ্য আমাদের দেশের, আমাদের মানুষের, যে আপনি একদিকে ক্যাশলেস বলতেছেন, ডিজিটাল বলতেছেন, ওইদিকে আপনার ক্যাশ ডিজিটালি পেমেন্ট দিতে গেলে আপনার চার্জ বেশি হবে, ক্যাশ দিলে কম হবে। সো এই জায়গায় হলো যে কথাটা আমি বললাম যে আমাদের চার্জের জন্য ক্যাশলেস সোসাইটি বিল করাটা কষ্টকর হয়ে যাচ্ছে। টাকা পেয়ে আসছে, টাকা পেয়ে বাংলাদেশের লোকাল স্কিম, আপনারা মাস্টার কার্ড, ভিসা কার্ডের নাম শুনেছেন। টাকা পে ইজ ওয়ান অফ দ্য কার্ড, যেটা বাংলাদেশের জন্য, শুধুমাত্র বাংলাদেশের ভিতরে এটা চলবে, বিদেশে চলবে না। মিনস ন্যাশনাল পেমেন্ট সুইচ ইজ অ্যাক্টিভেটেড ফর দিস ওয়ান। এটা অন্য কোথাও এটা দিয়ে আর কাজ হবে না। তবে আমাদের 90% লোকই তো দেশের ভিতরেই কাজকর্ম করে, তারা একেবারে বিদেশ গিয়ে বসে থাকে না। সুতরাং এটা আমরা ব্যবহার করতে পারি অনায়াসে। এখানে ডিজিটাল পেমেন্ট রেল যেটা, সেটা তৈরি করা ব্যাংকের দায়িত্ব। ব্যাংক হলো সবচেয়ে বড় একটা ভূমিকা আছে এখানে। ব্যাংক অ্যাকাউন্ট দেয়, ব্যাংক পেমেন্ট রেল দেয়, ব্যাংক কনজিউমারের সাথে কানেকশন দেয়, মার্চেন্ট কনজিউমারকে একসাথে হতে সাহায্য করে। সুতরাং এখানে ব্যাংকের একটা বড় রকমের ভূমিকা আমরা দেখি, যেটা নিয়ে আমি বলছিলাম যে ব্যাংক তো এই কাজগুলো করছে না। আমাদের ব্যাংকগুলো মনে করে তারা ব্যবসায়ীদের সাথে খুব দহরম মহরম খাতির করে, ব্যবসায়ীরা বড় বড় পার্টি দিতে পারে, তারা ওখানে গিয়ে আনন্দ ফুর্তি করতে থাকে, আর সাধারণ মানুষের জন্য যে কাজ করতে হবে সেটা তারা ভুলে যায়। না হলে 61টা ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছে, 64টা ডিস্ট্রিক্ট, আমাদের সেখানে ফুল মানুষের ব্যাংকিং অ্যাকাউন্ট হইল না এখন পর্যন্ত। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। ইন্ডিয়াতে যখন নিচিকেত মুর কমিটি হয়েছিল, তখন যে ফিনান্সিয়াল ইনক্লুশন স্ট্যাটাস ছিল, আমাদের স্ট্যাটাস একই রকম ছিল। এখন ইন্ডিয়াতে অ্যাকাউন্ট ওনারশিপ 80%-এর উপরে, আমাদের এখানে অ্যাকাউন্ট ওনারশিপ 43% দেখাচ্ছে ওই ফিনডেক্স ডাটাই। এটা একটা দুঃখজনক আমাদের জন্য ঘটনা। তো ব্যাংকের দায়িত্ব আছে টু ডু দ্যাট। কার্ড সিস্টেম অনেক সাহায্য করতে পারে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, বাট তারা যেহেতু ব্যবসায়ী, এই ভিসা আর মাস্টার কার্ড দেখবেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় লম্বা সময় ধরে ব্যবসা করে যেতেছে। পুরো অনেক ব্যবসা ধস নামছে, নানান রকমের হয়েছে। কিন্তু আপনাদের মনে থাকবে কোডাক, সনি, তারপরে কি যেন ব্লকবাস্টার, দেয়ার আর সো মেনি বিজনেস যেটা ফল করেছে, না কমে গেছে, বন্ধ হয়েছে। নোকিয়া, থিঙ্ক অ্যাবাউট দ্য মোবাইল, ও যে এই বিভিন্ন ধরনের মোবাইল সব বন্ধ হয়েছে, কিন্তু ভিসা মাস্টার কার্ডের ব্যবসা চলছে 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 এবং সহসাই যাবে না। দে আর ভেরি স্ট্রং। এবং মাস্টার কার্ডের সিইও ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হয়ে গেছে, জানেন তো? কে জানে? খবর টবর রাখেন না কিছু? তারা বড় পাওয়ারফুল কোম্পানি। এনিওয়ে, আমাদের দেশের টাকা পেয়ে
কার্ড, সেটা একটা বড় রকমের কাজ করবে। আর পস এটিএম সার্ভিস, এই হোয়াইট লেভেল এটিএম অ্যাকোয়ারার যদি আসে, যাদের মাধ্যমে ব্যাংক ছাড়াও দেয়ার উইল বি সাম অপারেটর, পিএসও অপারেটর, যে আমরা বললাম না পেমেন্ট সিস্টেম অপারেটর, তারা কিছু লোকজন আসলে তারা কাজ করতে পারবে, যেখানে ইকোসিস্টেমটা বিল্ড হবে। এখানে যে পিএসও পিএসপি এরা কে কি কাজ করে, আমি এই স্লাইডটা শেয়ার করব, আপনারা এটা দেখেন। এটা হলো একটু ইয়ের জন্য যে কে কোন কাজটা করবে সেই কাজটা। পিএসপি হলো ওয়ালেট সার্ভিস ব্যবহার করে কিউআর পেমেন্টের জন্য সহায়তা করে, আর পিএস হলো কিউআরটা বসাতে সাহায্য করে এবং সুইচিং কাজটা করে, আর এমএফএস তো ওয়ালেট তৈরি করে, একই জিনিস ব্যাংক অ্যাকাউন্টের উপর ভিত্তি করে। পিএসপি আর এমএফএস একই জায়গায়, এটাকে এক করে ফেলা হচ্ছে। নতুন যে সার্কুলার আসতেছে তাতে এমএফএস বলে কিছু থাকবে না, পিএসপি আর পিএসও দুটা থাকবে। আমরা জয়েন করেছিলাম ক্যাশলেস বাংলাদেশ সামিটে, এখানে গভর্নর সাহেব ছিলেন। আমাকে দেখা যাচ্ছে, চিনতে পারেন? টু স্মল, আর একটু দূরে থেকে বোঝা sir. যাচ্ছে না। টু স্মল। এনিওয়ে, তো এইটার দিন ছবি তুলে আমরা ক্যাশলেস বাংলাদেশ সামিট, এটা মাস্টার কার্ড ই করে, কি যেন স্পন্সর করে, আইসিএমই এর ভোট দিয়ে মাস্টার কার্ড স্পন্সর করেছে। আমাদের যেটা পলিসি মেকারদের জন্য যে কাজটা হতে পারে সেটা হচ্ছে সেভিংসটা, যেই প্রিন্টিং মানির থেকে কিছু টাকা বাঁচায় ডিজিটালি খরচ করার জন্য দেওয়া উচিত। তারপরে বাংলা কিউআরটা চালানো উচিত খুব ভালোভাবে, যেটা একমাত্র জায়গা আমি দেখি বাংলা কিউআর যেটা দিয়ে সিমলেসলি ট্রানজেকশনটা ইন্টিগ্রেট করতে পারে। তারপরে ট্যাক্স ভ্যাট যদি প্রথম দিকে একটু মৌকুব থাকে, ছোট ছোট মাইক্রো মার্চেন্টের জন্য ভালো, তাতে করে সে ফর এক্সাম্পল তারা ব্যবহারে উৎসাহী হবে। অনেকেই টাকা ডিজিটালি নিতে চায় না, কারণ টাকা নিলে তো তাকে ট্যাক্স ভ্যাট দিতে হবে। ব্যবসায়ীরা ভাবটাব নেয়, বুঝে না কিছু, আসলে বুঝে, ও ইচ্ছা করে ওই টাকাটা ওই ডিজিটালি অ্যাকসেপ্ট করতে চায় না, কারণ ডিজিটালি অ্যাকসেপ্ট করলে ওর জন্য অসুবিধা যে ও এরপরে ট্যাক্স দিতে আসলে ট্যাক্সওয়ালা ধরবে, ওই জন্য ক্যাশটা সে পছন্দ করে, ক্যাশ সবসময় পছন্দ করে। কনজিউমারকে প্রোটেক্ট করতে হবে, ফ্রড মনিটরিং করতে হবে। আমাদের দেশে টাকা পয়সা নিয়ে কিভাবে লোকজন পালায় যায়, এটাকে ফ্রড ডিটেকশনে আরো বেটার সলিউশন থাকা উচিত। এবং আমার জানা মতে মানে আসলে এখন দেখেন, খেয়াল করে ওই দিন দেখলাম এক্সিম ব্যাংকের এমডি সাহেব ধরে জেলে নিয়ে গেছে। তো এখন এমডি সাহেব তো দোষ করছে বুঝলাম, কিন্তু যারা বেনিফিশিয়ারি তাদের কোথায় বার করা হচ্ছে? এই বেনিফিশিয়ারি, হু ইজ দ্য বেনিফিশিয়ারি, এই জিনিসটা আমাদের দেশে খুব বেশি নেই। চোখের সামনে যারা পাইলো তারে সবার আগে পায় ব্যাংকারদের বিপদ ঘটে। এবং ব্যাংকাররা অবশ্যই অফকোর্স অন্যায় করেছে। এই বছর আমরা গত 5-7 বছরে যা দেখলাম, যে আপনাদের অনেক আত্মীয় স্বজন ব্যাংকার থাকবে, আমাদেরও আছে, তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং অন্যায় কাজ করেছে। নালে এই চোর ডাকাতকে সাহায্য করতে গিয়ে নিজেদেরকে অরক্ষিত করেছে এবং এখন বিচার সম্মুখীন হবে। সো উই নিড টু বিল্ড দ্য ট্রাস্ট বিটুইন দ্য কনজিউমার। এই যে কোটি মানুষ টাকা রেখে এখন টাকা পাচ্ছে না, তার সাথে তো একটা বড় রকম বলবে যে ভাই ব্যাংকে টাকা রাখতে হবে না, আমরা টাকা বাসায় রাখি। সো যাই হোক, এই সব উইথ দিস নোট সবকিছুর ব্যাপারেই আমাদের সতর্কতার সাথে আগাতে হবে, যাতে করে মানুষজনের মধ্যে ভয়ভীতি না থাকে ডিজিটাল পেমেন্টে। আর কিছু নাই আমাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you so much. Thank you, sir. Now, if you have any questions specifically, you can raise your hand and ask. ওনাদের তো আসলে ওই বইয়ের আছে। হ্যাঁ, লাভ কে, আচ্ছা বলেন কে কি বলছেন? Okay, one after another. Okay. আমি বলি, একজন করে বলেন। লাবিবা। হ্যালো স্যার, মাই কোয়েশ্চেন ইজ, যদি আমাদের যে সার্ভিস চার্জটা থাকে এরকম ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন নগদ, তারপরে বিকাশ, ওগুলো সরাই দিলে ডু ইউ থিঙ্ক যে
দ্য ইনফর্মাল ওয়ার্কফোর্স, যেটা আমাদের লার্জেস্ট ওয়ার্কফোর্স ইন আওয়ার কান্ট্রি, ওরা এটার মধ্যে ট্রান্সফার করবে? কিছুটা তো করবে। আপনি আপনি একটু খেয়াল করেন যে চার্জেস উই হ্যাভ ইম্পোজড লাইক 1.5%, 1.7%, এত চার্জ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা ট্রান্সফার করা, এটা কি আজকালকার দুনিয়া চলে? এটা নিয়ে আমি বিভিন্ন ফোরামে বলার চেষ্টা করেছি এবং অনেকের বিরাট ভাজন হয়েছি, বাট এটা কমিয়ে আনা উচিত। ব্যবসা ইজ ব্যবসা। এখন বললে তো আবার আপনাদের যারা ব্র্যাকের আপনাদের ইউনিভার্সিটির উদ্যোক্তারা বিব্রত বোধ করবে। ঘটনা কিন্তু ওখানে যে উই আর টু মাচ মানে প্রফিটিয়ারিং নিয়ে বসছি। এই জায়গা থেকে আমাদের একটুখানি চিন্তাটা সরাইতে হবে, যাতে করে মোর ইনক্লুসিভ সোসাইটি আমরা গড়ে তুলতে পারি। আই বিলিভ চার্জ কমালে এগুলোর ব্যবহার অনেক বাড়বে ডিজিটাল পেমেন্টে। তানজিম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার আমার দুটো কোশ্চেন আছে স্যার। সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে গিয়ে স্যার, যে আপনি যে এক্সাম্পলটা দিয়েছিলেন স্যার, যে এখন আমাদের যেরকম ক্যাশ ট্রান্সফার করতে হয় গানস নিয়ে, সেটা থেকে আমরা মানে ফ্রি হয়ে যাব। সো যদি আমাদের ফুলি ক্যাশলেস একটা সোসাইটি হয় স্যার, অ্যান্ড আমাদের যদি সিকিউরিটি সিস্টেমগুলো আপ টু পার না থাকে স্যার, সেটা খুব বড় একটা ইস্যু হয়ে যাবে না? যে মানে যদি আমাদের সিকিউরিটি সিস্টেমগুলো ওয়েল ডেভেলপ না হয় এন্ড আমরা ফুলি ক্যাশলেস হওয়ার ট্রাই করি। ইউ আর রাইট। এটা তো আমরা এক্সক্লুসিভ আলোচনা করি নাই, আমরা দুইটাকে একসাথেই বলেছি যে ক্যাশলেস হইতে হলে এই সিকিউরিটি, সাইবার সিকিউরিটি এবং পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যান্ড পার্সোনাল রাইট, এগুলো সব ঠিক থাকতে হবে। এগুলো কন্ডিশনগুলো এক ইসের, নট মানে এটাকে কি বলা যায় যে একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন নয়। সুতরাং ডিজিটাল যখন করবেন তখন আপনি digital, I mean, you'll take enough measure like security, protection, robustness of your system, different tier যে ফায়ারওয়াল তৈরি করে এবং ডিফারেন্ট এপিআই তৈরি করে সেগুলোকে প্রোটেক্টেড করবেন। এটি তো আমরা রেসপেক্ট করি এবং তা তো আছে। পৃথিবীতে তো যত ধরনের দুর্বলতা দেখা দিয়েছে, তার সাথে আবার সেগুলোর জন্য নতুন নতুন তৈরি হয়েছে, হোয়াট শুড আই সে, কাউন্টার মেজারও তৈরি হয়েছে যে প্রোটেকশনের জন্য। সুতরাং এটা টুগেদার যেতে হবে। মানে ইট ইজ নট সামথিং যে ইউ গো ফর ডিজিটাল বাট ইউ ডোন্ট টেক এনি প্রোটেকশন, এটা তো হবে না। আর স্যার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে কি স্যার, এই যে আমাদের ইন জেনারেল মানুষের মধ্যে যে একটা ফ্রড করার বা একটা কানিং মেথডে অপারেট করার যে একটা জেনারেল টেন্ডেন্সি আছে সোসাইটি ওয়াইড স্যার, আপনার ওপিনিয়নে মানে এই জিনিসটার কারণ কি? মানে এই টেন্ডেন্সিটা আসার কারণ কি আমাদের মধ্যে বা আমাদের জেনারেল পপুলেশন? আসার কারণ হচ্ছে, প্রথম হচ্ছে স্কেয়ারসিটি মাইন্ড। সাইকোলজিতে আমরা তো খুব গরিব ঘরের থেকে আসছি সবাই, মোরলেস, এটা বেশি না, অভাব অনটন দেখতে দেখতে বড় হয়েছি, যার ফলে ওই মনটা রয়ে গেছে ওই রকম যে অল্পতেই আমরা লোভী হয়ে পড়ি। আর যাদের প্রাচুর্যের মধ্যে থাকবে তারা এক সময় গিয়ে আর এগুলো করবে না। এটা মনে কিছু করেন না যে এরকম আছে। আমরা মনে করি যে অনেক এই লোক এত কেন করে, এরকম চর্যবৃত্তি কেন করে? এই চর্যবৃত্তি করে স্কেয়ারসিটি মাইন্ড থেকে। ওনাদের যদি একটুখানি হিসাব করেন দেখবেন যে 2-1 জেনারেশন আগেই তাদের অবস্থা খুবই খারাপ ছিল, তারা এইভাবে করে খেয়েছে। ওই কারণেই ওই জিনিসটা বিভিন্ন ফর্মে আসে। এটা সাইকোলজি, এটা সমাজ ব্যবস্থার পরিবর্তনকে যদি আমরা পজিটিভলি না ধরতে পারি তার জন্য হয়ে থাকে। আমি একটা ছবি, মানে একটা টাইমসের কভার পেজ দেখেছিলাম অনেক আগে, 92-3 থেকে 4-এর দিকে। নাইজেরিয়াতে একটা প্রাইমারি স্কুল, ওর বেড়া নাই, শুধু ইগুলো আছে, ওই চেয়ার টেবিলগুলো আছে আর ওই টিনের একটা চাল আছে, তার পাশে অয়েল রিগ, মানে একটা অয়েল রিচ কান্ট্রি, তার পাশে যেই কম্প্যারিজনটা ছবিটা তুলছে এমন ভাবে ওই স্কুলটাকে ধরে, তারপর ওই অয়েল রিগটার ছবি আসছে।
যে আপনি পাশে স্কুল ঘরের বেড়া নাই, আর ওইদিকে আপনি অয়েল রিচ একটা কান্ট্রি, অয়েল এক্সপোর্ট করতেছেন এবং চুরি করতেছেন, ওইটি বুঝাবার জন্য। এই যে একটা জিনিস, এটা কিন্তু কালচারালিও অনেকখানি এফেক্ট করে। খালি গরিব বলি চুরি করে তা না, এটা কালচারও আছে। আমরা কিন্তু লিডারশিপের একটা বড় ক্রাইসিসে বাংলাদেশ ভুগতেছি। এই লিডারশিপের ক্রাইসিস ইন এভরিহোয়ার। আপনি যদি হ্যাঁ, আপনি যদি একটু খেয়াল করেন, এভরিহোয়ার দেখবেন যে যে লোকটা বসে রয়েছে টপে, তার যে দায়িত্বটা সে সেটা পালন করতে পারছে না। এবং এটা মোস্টলি মানে এই দায়িত্বটা এড়িয়ে যাবার একটা টেন্ডেন্সি বিভিন্ন ভাবে হয়ে গেছে এবং শর্টকাট করা। তো এখন তার শীর্ষ সাবক যা আছে সবাই মনে করে যে ইট ইজ দ্য ওয়ে উই নিড টু ডু। এটা ফ্যামিলি থেকে শুরু করে, ফ্যামিলি যদি আপনি আপনার ফ্যামিলি হেডকে যদি দেখেন যিনি মিথ্যা কথা বলেন, সে আমরা বলছি, তখন আপনার একটা মনে হবে যে ইট ইজ দ্য ওয়ে অফ লিভিং, নাইলে বোধহয় জীবনে বাঁচা যাবে না। মিথ্যা দুই একটা বলতেই হয়, কিছু আসে যায় না। এই যে অভ্যস্ততা, এই যে আপনি প্রথম চোটেই একটা ধাক্কা খেলেন জীবনে, এটা চলে যায়। এটাই হয়েছে আমাদের দেশে। উই হ্যাভ ফেইলড টু ক্রিয়েট সাম পিপল যারা আইডল সিচুয়েশনে কথা বলবে। আমি একজনের নাম বলি, তাহলে আপনি বাকি উত্তর পাবেন। আব্দুল্লাহ আবু সাইদ, এই লোক সম্পর্কে তো আমি কিছু বলি না, কিন্তু দেখেন উনি আবার প্রকাশ্যেও নাই। ওনার কথা শুধুমাত্র ভালো কথা বলার জন্য ওনাকে ডেকে নিয়ে যায়, ওনাকে কিন্তু কোনো ভালো কাজের মধ্যে ইনগেজ করা হয়নি। হ্যাঁ, এনিওয়ে, থ্যাংক ইউ স্যার। নেক্সট Mahir Shahriar, na? Mahir Shahriar. Assalamu alaikum, sir. Sir, firstly, we are very honored to have you with us. And Thank you. sir, my question is from an employee's point of view. In a sense that, just sir, আমরা তো business and economics, finance studentরা technology-তে হয়তো engineering বা CSC এর মতো এত অ্যাডভান্স না, and on the other hand, the engineering students হয়তো বিজনেস ইকোনমিক্স অত অ্যাডভান্স না। কিন্তু আমরা যখন একটা নিউ অর্ডার ব্যাংকিং সিস্টেমের দিকে যাচ্ছি, which is a intersection of both finance and technology, so how do we fit ওই ল্যান্ডস্কেপটাতে কিভাবে প্রিপেয়ার করব বা কিভাবে আগাবো, এটাই আমার কোশ্চেনটা স্যার। থ্যাংক ইউ। কোশ্চেনটা হলো আপনার ভিতরের উৎসাহ উদ্দীপনাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। How do you feel about this? This is very important. If you are not willing to take something new, take something which you feel that will change the society, তাহলে তো হলো না। অনেক ব্যাংকার আছে, তাদের অনেক ক্ষেত্রে মনে করে যে আমার তো ডিজিটাল তো ইজ নট মাই স্পেস, আমি ব্যাংকিং বুঝি, আমি এটা বুঝি সেটা বুঝি। বাট as you move forward, you have rightly mentioned that as you move forward, আপনাকে এটা বাই ডিফল্ট শিখতে হবে, এখানে উপায় নাই। ইউ বিকাম এ ব্যাংকার অর ইউ বিকাম এ জেনারেল পার্সন। কিছুদিন পরে দেখবেন, এখন আপনারা দেখছেন কিনা রাস্তায় ওই যে যারা রিক্সা চালায় তাদের সামনে ওই যে যেগুলি ইম্প্রোভাইজড একটা ডিভাইস, তার মধ্যে একটা থাকে, এই যে কি জানি এই একটা ডিসপ্লে থাকে। ডিসপ্লেটা তো তারকে ব্যবহার করতে হয়। এবং যারা সিএনজি চালায় তারা এখন উবারের চালায় না, নেয় না, অ্যাপ নিচ্ছে না, তারা দেখতে হচ্ছে না। ইউ হ্যাভ টু, ফর ইউর সার্ভাইভাল, এভরিথিং উইল বিকাম ডিজিটাল। এভরিথিং বলতে আমি ফিজিক্যাল থেকে ডিজিটাল হইতে একটা সময় লাগবে, মানে মানুষ হিসেবে হয়তো ওই আরেকটা পাড়ি দিতে হবে। বা দ্য ওয়ে অফ ট্রানজেকশন অ্যান্ড লাইক ট্রেড, ফিনান্স, এগুলো ডিজিটাল হয়েই যাবে। সুতরাং বেটার এটা রপ্ত করে নেওয়া, এটার করে। তবে আপনার সিএসসি স্টুডেন্টের মতো ওই ডিপে যাওয়ার দরকার নেই। আপনি সিএসসি ইঞ্জিনিয়ারটাকে খাটাইতে পারবেন কিনা এটা মাথায় রাখবেন, যে ইউ নো দ্যাট দিস পিপল, ওই সিএসসি ইঞ্জিনিয়ারটা বরং সে মাথা গুঞ্জে কাজ করতে করতে ওই রকমই থেকে যায়। ও আর বাড়ির দুনিয়াটা খবর রাখতে চায় না অনেক সময়। ইঞ্জিনিয়ারিং ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আমি দেখেছি, মাথা উঁচু করে তাকায়, আর কিছু দেখে, যার ফলে সোশ্যাল স্কিলটা যায় কমে। আপনি যদি সোশ্যাল স্কিলটা বেটার রাখেন, সফট স্কিলগুলো বেটার রাখেন, ইউ ক্যান রান এভরিবডি অ্যান্ড এনিবডি। খালি মাথায় রাখতে হবে আমরা ধরেন সিও হয়েছি একটা ব্যাংকের, একটা
Do you think that all these are my education has helped this? লেখাপড়া শুধু কি হয় না, ওর সাথে সফট স্কিল থাকতে হয়, মানুষকে সম্মান জানাতে হয়, মানুষের সাথে সম্মান পাওয়ার ব্যবস্থা রাখতে হয়, রেসপেক্টফুলি ট্রিট করতে হয় মানুষজনকে, এবং একটা একটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট একটা সিচুয়েশনে লার্নিং এর মধ্যে থাকতে হয়, নালে হঠাৎ করে কোনো কিছু হবে না। Sir, understood. Thank you very much, sir. ওয়েলকাম। আর কেউ কিছু বলবেন? ওয়ান্স এগেইন লাবিবা, না লাবিবা বলেন। স্যার আমার কোয়েশ্চেনটা ছিল, আপনি যে বলেছেন যে নগদ দিয়ে সরকার যে ফান্ডস অ্যাবিউজ করেছে, সো আমাদের কি করা যায় যে এটা আর হবে না, মানে এরকম অ্যাবিউজ আর পসিবল হবে না? আপনি তো আবার আমার ভাষায় দিয়ে নাই কথা বলে যে নগদ দিয়ে সরকার এটা করছে, এটা আমি বলি নাই। বলছি যে সরকারি সোশ্যাল সেফটি নেট পেমেন্ট নগদের মাধ্যমে দেওয়ার জন্য ম্যান্ডেট দিয়েছে, গভর্নমেন্ট ম্যান্ডেটেড নগদ ফর দিস ওয়ান। এটা এই জায়গায় গিয়ে অনেক সোশ্যালি এটা সিম্পল। এটা হচ্ছে মানে আমাদের দেশে যে কাজগুলো হয়েছে, আমরা যদি একেবারে ওপেনলি কথাটা বলি, আমরা কেউ অবুঝভাবে, কেউ শিশু অবস্থায় এই কাজগুলো করেছি। আমরা সবাই খুব ওয়েল ডিজাইন মেথডে কাজটা করেছি যাতে করে আমি ধরা করতে না পারি। আমরা কিন্তু এরকম যে সবগুলো বাই ডিজাইন আমরা কাজগুলো করেছি, অন্যায়গুলো করেছি সব জায়গায়, এখনো করছি বাই ডিজাইন, যাতে করে আর কেউ বুঝে না এরকম ভাবে আমরা চিন্তা করি। তো এখানে একটা সিস্টেমকে যেমন নগদের গল্প যদি আপনি করেন, নগদেরকে এখন বাংলাদেশ ব্যাংক এতদিনে বলতেছে যে নগদের লাইসেন্স নাই, তাহলে আপনি আজকে এই এত বছর হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা ট্রানজাকশন হলো, এখন এসে বলতেছেন যে নগদের লাইসেন্স নাই। তাহলে নগদ একটা সরকারি প্রতিষ্ঠান, পোস্ট অফিসে, তো এটাও শুনলাম তাদের লাইসেন্স নাই। তার অর্থ কি এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যেই দায়ভার যায়। এটা যে শুধু প্রাইম মিনিস্টার অফিস থেকে দায়ভার যায় তা না, এটা পোস্ট অফিসের দায়ভার আছে, বাংলা ব্যাংকের দায়ভার আছে, আর নগদ তো নিজেই চুরি করছে হার্ডওয়্যার। তো এগুলো তো সত্য ঘটনা। এগুলো আপনারা যতভাবেই ব্যাখ্যা করেন বিভিন্ন ভাবে, অনেকে অনেক গল্প করে বেড়াবে, আসলে ঘটনা তা না, ঘটনাগুলো সত্য, যেগুলো সবারই একটা সুপারভিশন ল্যাপস হয়েছে, কারো কারো সে ফর এক্সাম্পল নিজস্ব ব্যক্তিগত ছিল, বেনিফিট ছিল, কেউ হয়তো ইনফ্লুয়েন্স হয়ে করে ফেলছে, এইরকম আর কি। তো সুতরাং আমাদের প্রোটেকশন তো একটাই, প্রোটেকশন হলো উই নিড টু ক্রিয়েট দ্য সিস্টেম, যেখানে সিস্টেম ইন্টিগ্রিটিটা থাকবে, যেখানে মানুষ আইনের ঊর্ধ্বে যাবে না। একটা জায়গায় যদি শুধুমাত্র হয়ে যায় যে মানুষ কেউ আইনের ঊর্ধ্বে যাবে না, তাহলেই অনেক কিছু ঠিক হয়ে যায়। আপনি জানবেন যে গতকাল না পরশু সার্কোজি সাহেবকে 23 দিনের মাথায় ছেড়ে দিছে, 5 বছরের জেল না 22-12 বছরের জেল, সব ওনারে ছেড়ে দিছে 23। ফ্রান্সের প্রেসিডেন্ট হয়েছে, হয়তো ভুল শুদ্ধ কিছু হয়েছে, কি হয়েছে জানি না। তো লোকজনে বলতেছে যে ল ইজ নট ইকুয়াল ফর এভরিবডি। তো যখন আইনের অ্যাপ্লিকেশনটা ঠিক মতো না হয়, যখন আইনটাকে প্রয়োগ করা হয় না, আপনি দেখেন 500 টাকার জন্য 1000 টাকা, 1000 না 5000 টাকা দিতে পারেনি কৃষককে, দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে জেলে। আর 500 কোটি টাকা দিতে পারে নাই, তাকে আমরা এক্সটেনশন করেছি, টাইম এক্সটেনশন করেছি, তাকে ঋণ মওকুফ করেছি, তাকে আবার ব্যবসা করতে দিয়েছি। কত বড় অন্যায় করলাম। এগুলো মানে অনেক কিছু আছে, হচ্ছে। তবে আপনারা যেহেতু সামনের দিকের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন, আপনাদের মাথায় এটা যেন থাকে যে অন্যায় ভাবে যাতে কাউকে কোনো সুবিধা আপনারা না দেন বা না নেন। প্রথমে তো নিজেকে ক্লিন রাখতে হবে, আদারওয়াইজ কোনো কিছুতেই ঠিক থাকতে যাবে না। এটা কে অন্যায়? জি স্যার, অন্যায়। আসসালামু আলাইকুম স্যার। অগ্রদীপ সরকার। জি স্যার।
বলেন। স্যার আমার যে প্রশ্নটা, যে আমরা যত ধীরে ধীরে ক্লাউডের দিকে যাচ্ছি, আরো ডিজিটাল হচ্ছে সবকিছু, আহ, এখন যেই একটা এটার এগেইনস্টে যে একটা ক্রিটিক আছে, সেটা হচ্ছে যে স্যার, যে আমাদের যে সব বিভিন্ন বড় বড় ডাটাবেস গুলো আছে, এবং সেই ডাটাবেস গুলো চালানোর জন্য যে বড় বড় ডাটা সেন্টার, সেইটা বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমরা যদি স্যার ক্যাশলেস হয়ে যাই, তাহলে আমাদের এখানে কি সেটা চালানোর মতো টেকনোলজি অথবা মানে হিউম্যান ক্যাপিটাল আছে আছে কি আদৌ? এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে এটিএম বললাম যে ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে, নাই আমাদের বানাতে হবে, তৈরি করতে হবে। আপনারা আসতেছেন সামনের দিকে, আপনারা চিন্তা করবেন, যারা এই যে কম্পিউটার সায়েন্টিস্ট যারা আসতেছে, প্রোগ্রামার যারা নতুন কিছু তৈরি করছে, ফিনটেক ইনোভেটর, তারা করবে। আর এই বেসিক ইনফ্রাস্ট্রাকচার তো ধরেন আমাদের এই যে কালিয়ে করে ডেটা সেন্টার বানাবে, এই বানাবে, সেই বানাবে, অনেক কিছু করতে গিয়ে অনেক দিন যাবত এটা হলো মানে পড়ে থাকলো। এখন শুনলাম যে এটা একটু নড়াচড়া দিয়ে বসছে। আপনি তো ওই দিকে তো আমরা গুরুত্ব দেইনি, আমরা তো টাকা পয়সা চুরিতে গুরুত্ব সময় বেশি দিয়েছি। সুতরাং যেদিকে গুরুত্ব দিয়েছি সেদিকে উন্নতি করেছি। আমরা চুরিতে গুরুত্ব দিয়েছি, আমরা চর্যবৃত্তিতে ভালো করেছি। আমরা যদি ডেটা সেন্টার বিল্ডিং এ ভালো করতে চাইতাম, ক্লাউড বিল্ডিং এ আমরা করতে পারতাম না তা না। আমাদের ছেলেপেলেরা বাইরে গিয়ে সে ফর এক্সাম্পল মেটাতে চাকরি করছে না। আমার এক ছাত্রই তো দেখি মেটাতে, রিপলে কত বড় বড় জায়গায় কাজ করে, জাহাঙ্গীরনগরে পড়াইতাম। তো ওরে আমি বললাম যে তুমি তো সব জায়গায় ঘুরে ফেলছো, বলে স্যার দেখলাম সব কিছু। সে আবার চার্টার্ড অ্যাকাউন্ট ওয়েলস থেকে। তো এই যে মানে আমাদের ছেলেপেলেরা তো আছে, তারা অনেকেই দেশের বাইরে বাইরে ঘুরতেছে, তারা দেশে ঢুকেও না, কাজও করতে চায় না, বিকজ দে ডু নট গেট দ্য অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট। তো ওইটা তৈরি করলে হয়তোবা এই সিস্টেমও আমাদের দেশে হোস্ট করা যাবে, সবকিছুই আসবে। প্রথম তো পার্টনারশিপ নিয়েই আসতে হবে, ডিফারেন্ট সার্ভিস প্রোভাইডাররা আমাদের সাথে কাজ করবে ওইটা। এখন আমরা তো ওইদিকে নজর টজর দিইনি। আপনি যেদিকে, আমি ওই দিন একটা সাইকোলজির একটা পড়ছিলাম, খুব ভালো একটা লাগলো আমার কাছে, বলে যে যখন আপনি কোনো জিনিস ইচ্ছা করেন আন্তরিকভাবে, তখন এই সমস্ত এই কঠিন পদার্থ থেকে শুরু করে সমস্ত পরিবেশ আপনাকে সাপোর্ট করার জন্য তৈরি থাকে। সো আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে, শক্তি দিয়ে চিন্তা করতে হবে। শক্তি করলে যে দেখেন না, আগের দিনে সাধুরা বলতো যে এরকম ভাবে চলতো, তো এরকম আপনি শক্তি দিয়ে তো চলতে হবে, চিন্তাটা রাখতে হবে, ফোকাস থাকতে হবে, এন্ড ইউ ক্যান বিল্ড। হবে না কেন? আমরা মানে যেটা নাই, ডেফিসিয়েন্সি আছে, সেই জায়গায় নজর দিতে হবে। আমরা সেটাকে তো ওইভাবে তুলে ধরিনি। এই যে আমার বড় একটা দুঃখ অ্যাজ এ ব্যাংকার, আমি এটা বলি, আমাদের দেশে এই যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অবস্থা তো খারাপ, এই যে 43% ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের ইনক্লুশন, এই যে এত হয় নাই। আমরা যে দিনের পর দিন বললাম যে আমরা এটা করছি সেটা করছি, এইটা কি আমাদের অ্যাটেনশনের অভাব ছিল না? আমাদের কোনো মন্ত্রী কোনোদিন বলছে যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে? বাংলাদেশ ব্যাংক থেকে কয়দিন প্রোগ্রাম করেছে? এটা হলো কোঅর্ডিনেশনের, যেটা ওই যে ফিনান্সিয়াল ইনক্লুশনের যে স্ট্র্যাটেজি পেপার, ফাইন্যান্সিয়াল, এটা হলো ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজিস আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের। সেটা 26 সালের মধ্যে সবার জন্য ব্যাংক অ্যাকাউন্ট হইতে হবে। ডু ইউ থিঙ্ক যে 7 কোটি অ্যাকাউন্ট আমরা করতে পারবো 1 বছরের মাথায়, 1.5 বছরের মাথায়? অসম্ভব। তার তো কল ফ্রম দ্য টপ ইজ ইম্পর্টেন্ট। কোনো মিনিস্টার, মন্ত্রী, প্রধানমন্ত্রী কোনোদিন বলেন নাই যে একটা ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, মানুষকে গরিব অবস্থা থেকে তুলে আনতে হবে, তাদেরকে সেভিংসে যেতে হবে। ডক্টর আতিউর রহমান কিছুদিন বলেছেন, আমরা তাকে ফলো করে কিছু কাজ করেছি। এইরকম আরো তো কিছু দরকার, নিয়ামক দরকার, কিছু উপরের থেকে যখন কল আসবে তখন না এটা হবে। আপনাদের ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর যদি বলেন যে এটা আমরা করতে চাই, তখন উনি বারবার করে এটা বলতে থাকবেন, তখন আপনি না ঠিক করে ওই কাজটার মধ্যে রপ্ত হবেন। আর যদি না বলেন, উনি যদি কিছু না করেন, তাহলে কোনো কিছুতেই হবে না। ও বলবে যে হ্যাঁ চলতেছে, ঠিক আছে, ইউনিভার্সিটি স্টুডেন্ট খুব ভালো, রেজাল্ট খুব ভালো হয়েছে। নেক্সট।
আমার মনে হয় অনেক স্যার আই হ্যাভ এ কোয়েশ্চেন। আমার কি শোনা যাচ্ছে? শুনছি, আসসালামু বলেন। আলাইকুম। Okay. As we are out of time, this is the last question. Okay. ওকে Okay. স্যার, Yes. স্যার আমার কোয়েশ্চেন হচ্ছে, আমরা অ্যাজ এ বাংলাদেশ এখানে এই ক্যাশলেস সোসাইটি স্টাবলিশ করা যেমন প্রোস আছে তেমন কনসও আছে। সো কনসগুলো যদি আপনি পুরো বাংলাদেশ এটা আহ, করতে চান তাহলে কনসগুলো আপনাকে ফেস করতে হবে। তো এটার মধ্যে হচ্ছে আমাদের এডারলি জেনারেশন যারা আছে তারা ডিজিটালি লিটারেট না। সো ফর দেম এটা অনেক বড় একটা কি বলবো প্রবলেম হয়ে দাঁড়ায়। দেন আমাদের লাইক ডিজিটাল লিটারেসিটা খুবই কম কম্পেয়ার টু আদার নেশনস যারা এটা স্টাবলিশ করছে। সো ইন দ্যাট কেস বাংলাদেশ কি আগে ফোকাস করবে ডিজিটাল লিটারেসির উপরে? কারণ আমাদের 70% পপুলেশন যেহেতু গ্রামের, হ্যাঁ, আর আমাদের বুমার্স, বেবি বুমার্স আর মিলেনিয়ালসরাও আছে, তারাও তেমন একটা ইউজ টু না এই সব নিয়ে। সো ইন দ্যাট কেস গভর্নমেন্ট কি ইনিশিয়েটিভটা নিবে? থ্যাংক ইউ। ইউর ভেরি রাইট। 60% লোক এখনকার হিসেবে, 42% লোক শহরে থাকে এখনকার হিসেবে। যাই হোক, গ্রামের লোকজন অ্যান্ড এল্ডারলি পিপল এডুকেশন কম আছে, তাদের জন্য ডিজিটালি ইয়েস। আপনাকে একটা গল্প বলি। কে বললেন কথাটা? মোহাম্মদ আল আকিব না? ইয়েস স্যার। আপনাকে একটা গল্প বলি, তাহলে আপনি ধরে ফেলবেন কি বলছি। লাইক ইন চায়নাতে আপনি দেখবেন আলিপে, উইচ্যাট পে একেবারে মার্কেট এমন ভাবে করছে যে আপনি যদি চায়নাতে যান, আপনি নগদ টাকা দিয়ে কিছু কিনতে পারবেন না, আপনাকে ওই একটা অ্যাপ ব্যবহার করতে হবে। এবং আই রিমেম্বার চাইনিজ পিপলস ব্যাংক চায়না, তারা এরপরে বাধ্য হয়ে একটা সার্কুলার দিয়েছে যে যদি কেউ নগদ টাকা দিয়ে জিনিসপত্র কিনতে চায় তাকে না করতে পারবে না, কারণ ইট ইজ এ লিগ্যাল টেন্ডার। খেয়াল করে দেখো, উল্টো হয়ে গেছে। কিন্তু চায়নাতে ওরা নগদ টাকা নিতে চায় না, আর আমরা নগদ টাকা ছাড়তে পারি না। এখন এল্ডারলি পিপলদের জন্য অফকোর্স ইট উইল গো হ্যান্ড ইন হ্যান্ড। যখনই দেয়ার উইল বি সে ডিজিটাল স্পেস, তখন হয়তো ফিউ পিপল উইল ল্যাগ বিহাইন্ড। তারা দেখবে, তারা শুনবে। আর এল্ডারলি পিপলদের জন্য ক্যাশ তো কিছু থাকবেই। সুইডেনে যেমন ওরা সার্কুলার দিয়েছে যে কিছু টাকা সবসময় কাছে রাখবা, বিকজ ফুল ডিজিটাল হলে কখনো কোনো টেকনোলজির কোনো গন্ডগোল হলে পরে পুরো টাকাই তো থেমে যাবে। সো দিস ক্যান ক্রিয়েট এ বিগ প্রবলেম। ইউ আর ভেরি রাইট ইন দ্যাট সেন্স। সো when we talk about cashless, আমি কথাটা বলেছিলাম লেস ক্যাশ এইরকম। ইট ইজ নট সামথিং দ্যাট ইউ অ্যাচিভ দিস টার্গেট ওভারনাইট। আমাদের দেশে এই জার্নি ধরেন 15-20 বছর চলে যাবে, 15 বছর তো মিনিমাম আমার হিসাব মধ্যে। অ্যান্ড উই আর ক্রিয়েটিং এ ট্রানজিশন পয়েন্ট। আমরা জয়তুন থেকে আমাদের যেটা আমরা ফিজিক্যাল অ্যাজ এ সার্ভিস মডেল তৈরি করছি, যেখানে ওই যে গ্রামে গ্রামে ফিনান্সিয়াল কিয়স্ক থাকবে, সেখানে লোকজন অ্যাটলিস্ট ডিজিটাল ফিজিক্যাল সব মানি ট্রানজেকশন যাতে করতে পারে। তো এইটার থেকে আস্তে আস্তে করে অভ্যস্ততায় আসবে। আর যারা পারবে না তাদের জন্য তো ওই যে গভর্নমেন্টের তখন আবার আরেকটা সার্কুলার দিবে যে যাতে করে কেউ টাকা নিতে অস্বীকার না করে, বিকজ দিস ইজ এ লিগ্যাল টেন্ডার, ফিজিক্যাল মানি। এটা সবটা একবার উঠে যাবে না। সো রেস্ট অ্যাসিওর্ড দ্যাট digital is a journey we cannot avoid. Digital is a journey we cannot say no. Digital is a journey that you have to be onboarded. নালে কখনোই এই যে সামনের দিনে যত দিন যাবে ততই আমরা আটকাতে থাকবো, ততই আমরা পিছনের দিকে যেতে থাকবো। আপনি লক্ষ্য করবেন যে একজন একটা কথা বলেছে যে আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে পিছিয়ে গেছি তখন 250 বছর পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলাম। এখন যদি এই ডিজিটাল রেভলিউশনে পিছিয়ে যাই 2500 বছরে মুক্তি পাবো কিনা সন্দেহ আছে, কারণ এরপরে আর মুক্তি খুব সহজে ঘটবে বলে মনে হয় না, বিকজ দ্যাট উইল বি ভেরি স্ট্রং অ্যান্ড লং মানে টাইমের একটা অবরুদ্ধ অবস্থায় আমরা চলে যাব। আপনি ভালো করেই জানেন যে ইন টুডেজ ওয়ার্ল্ড এই যে বাইরের থেকে যেই সমস্ত
সাইবার অ্যাটাক হচ্ছে, যুদ্ধ হচ্ছে এবং নতুন নতুন ভাবে কাজ হচ্ছে, সেখানে দ্য কন্ট্রোল ইজ ইন দ্য হ্যান্ড অফ দ্য পিপল হ্যাভিং ডিজিটাল পাওয়ার, সাইবার সিকিউরিটি পাওয়ার, এবং যারা টেকনোলজিটাকে সবচেয়ে বড়ভাবে ব্যবহার করতে পেরেছে। সুতরাং আমরা পিছিয়ে থাকলে আমরা দিনে দিনে হারিয়ে যাব এবং স্লেভ হয়ে থাকবো। ওই স্পার্টাকাসের মতো আমাদের বলবে লোকজন, স্লেভস ইউ আর, স্লেভস ইউ রিমেইন। তো এটা যেন না হয়, এই জন্য আমাদেরকে ডিজিটাল অনবোর্ডে সবসময় থাকতে হবে, আগে যেতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। Thank you. So thank you, sir. Thank you, sir, for sharing in a very, very articulated presentation and also very interactive inputs. I think it will enhance the curiosity of all the learners and beloved students. I'm really delighted that in spite of the short notice due to the crisis management, because sir, we would not like to miss the opportunity to listen from you. That's why this quick use of the technology and connect you with all of the bright brain here. And I believe that these all inputs came from the SAR, and the ground realities of Bangladesh, along with the global perspectives, will enhance your not only the understanding about the role of cashless society or digitalization of the payment system and expediting the inclusion, but also will give you the new source of thinking about the solution and the next level. And rightly, we are very inspired with the statement that, and we believe strongly that you are the next future of Bangladesh. So how you will think, how you will perceive and play role, that will determine the future of this country. So, and that is also the inspiration for us. We are working to add value to you and like expecting your very positive, honest, and innovative role for transforming Bangladesh and our society, overcoming all shortcomings, cultural as well as resource-related scarcity. So with these few words, only one missing here, that, sir, we all miss you on our campus to meet you. And I believe that the next time we will find you, because we all were very excited to be interacting with you in a more personal way, but I hope we will get that opportunity in the coming days. And thank you to you again, and thank you all of the bright brains, and we are hopeful for you people. So thank you everyone. Thank you. Bye bye. See you. Thank you. Thank you, sir.